সত্যবিলোপ বা ডক্ট্রিন অফ ল্যাপসের জন্য রাজারা নিজেরা অসন্তোষ, কারণ তাদের অনেকের কারো কারো চলেই গেছে সাম্রাজ্য, কারো থেকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের জন্য হচ্ছে। কিন্তু মূল যারা ব্রিটিশদের হয়ে লড়েছিলেন তারা হচ্ছে শিখ। তখনও দমদমে ম্যানুফ্যাকচারিং ইউনিটে এটা ছিল, মানে যেই কার্তুজটা বানানো হচ্ছিল সেটা কিন্তু সত্যি সত্যি গরু এবং শুয়োরের চর্বি ছিল। এই নিয়ে অনেক আছে, কিন্তু দ্বিমত আছে। চন্দ্র মজুমদার বলছেন যে যেটা বলা হয়েছিল সেটা ঠিক, যেই রেজিমেন্টগুলো তাদের ছিল বা ব্যাটালিয়নগুলো যেগুলোকে বলা হতো নেটিভ ইনফ্যান্ট্রি। তো 19th নেটিভ ইনফ্যান্ট্রি যেটা ছিল হচ্ছে বহরমপুরে, তারা বিদ্রোহ করে কোথাও যে প্যারেডে যেতে অস্বীকার। তখন সবাই চেষ্টা করছিল এটা প্রমাণ করার যে আমি বিদ্রোহীদের দলে ছিলাম নাকি আমি ব্রিটিশদের সহানুভূতিশীল ছিলাম। মঙ্গল পাণ্ডে হঠাৎ একদিন ব্যারাকপুরে দেখা যাচ্ছে প্যারেড গ্রাউন্ডের মাঝখানে সে এসে গুলি চালিয়ে দিল সার্জেন্ট মেজরের উপরে। বিদ্রোহটা শুরু হলো মিরাট। এরা যেটা শুরু করলো বিকেল বেলার দিকে, সেটা হচ্ছে প্রথমে গিয়ে জেলটা খুলে দিল, জেলের সমস্ত লোককে যারা যারা ব্রিটিশ অফিসার ছিল সবাইকে মেরে ফেলল। আগেই বললাম অকথ্য অত্যাচার হচ্ছে, অকথ্য অত্যাচার। সেটা বর্ণনা যেটার ব্যাপারে ব্রিটিশরা কম লিখেছে, কিন্তু যখন শোনা গেল যে হেনরি হ্যাভলক এসে আমাদের আক্রমণ করবে, নানা সাহেব নিজে অর্ডার দিলে যেটাকে সবাইকে মেরে ফেলো। গুর্খারা, শিখরা এরা মিলে দিল্লিতে ধীরে 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 দিল্লিতে ঢুকে দিল্লিটাকে তিনি দখল করলেন সেপ্টেম্বরে 22 দিল্লি পুনর্দখল বা পুনরুদ্ধার হলো। তারা বেরোলেন, বোটে বসলেন, এবার তাদের উপর অকথ্য গুলিগোলা শুরু হলো। Hello and welcome to Soul Connection বৈঠক। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস, থ্যাংক ইউ ফর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা। সত্যি এত আনন্দ হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর সত্যি সত্যি আস্তে আস্তে যতটুকুই আস্তে আস্তে হোক বৈঠকের একটা নিজস্ব অডিয়েন্স তৈরি হচ্ছে, সেটা দেখতে এবং বুঝতে বা ফিল করতে সত্যি খুবই ভালো লাগে। এবং আমার আর প্রেমাশিসের মাঝে মাঝেই কথা হয় যে আমরা মাঝে মাঝেই বলি যে সত্যি এটা যে এতটা জায়গায় বা এরকমভাবে ভালোবাসা পাবে সেটা আমরা সত্যি এক্সপেক্ট করিনি, বাট যখন পাচ্ছে সেই ভালোবাসাটা, সেটার জন্য দিলছে মন থেকে থ্যাংক ইউ। সো আজকে আমরা এপিসোডে কী করি আপনারা অলরেডি জানেন যে আমরা একটা বই নিয়ে কথা বলি। সো আমরা ইতিহাস নিয়ে কথা বলছি, খুব ইন্টারেস্টিং বিষয়, কারণ প্রত্যেকটা ইতিহাসই এমন একটা ভাবে আমরা প্রেমাশিস বলার চেষ্টা করে যেটা যেই ইতিহাসটা আমরা হয়তো পড়িনি বা পড়লেও তার পুরোটা জানি না, তার সেই বিষয় নিয়ে আমরা একটুখানি ডিটেলে আলোচনা করার চেষ্টা করি। এবং প্রেমাশিস খুবই কষ্ট করে এবং খেটে বেশ মোটা মোটা কঠিন কঠিন বই পড়ে, সেই বইয়ের মধ্যে একটা আপনাদের দেখাই এক্ষুনি, দেখতেই পাচ্ছেন সাইজটা বইটার, এবং এইটা হলো সেই বইটা। এটা একটা খুবই প্রামাণ্য বই হিসাবেই ধরা যেতে পারে, কারণ এটা যিনি এডিট করেছেন তার নাম হলো রমেশচন্দ্র মজুমদার, আর সি মজুমদার বলে তাকে চিনি, এবং তাছাড়াও অনেক মানুষ আছেন এর পেছনে, এই বইটার পেছনে। এবং এটার অনেকগুলো খণ্ড, কতগুলো খণ্ড টোটাল? 11টা বা 15টা, আমার কাছে 11টা অবধি আছে, তারপরে সম্ভবত আছে কিনা জানি না। আগেরটাতে আমি 15টা বলেছিলাম, বাট আমার মনে হয় 11টাই লাস্ট, কারণ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স যেটা ফ্রিডম স্ট্রাগল, সেটা 11তম খণ্ড আর কি। আচ্ছা, এর আগের এপিসোডে আমরা আলোচনা করেছি যে 1818 থেকে, মানে মারাঠা সাম্রাজ্যের পতনের পর থেকে ব্রিটিশদের ভারতবর্ষে শাসন করা শুরু করা, এবং তারপর ব্রিটিশদের কী কী জিনিস বা ব্রিটিশদের কী কী ডিসিশনস বা সেই মুহূর্তে সমাজে কী কী ঘটনা ঘটেছিল এবং তাতে সমাজের এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব কী কী ছিল, এটা আমরা আলোচনা করেছিলাম খুবই ডিটেলে, এবং সেটা আপনাদের খুবই ভালো লেগেছে, আপনারা অনেকেই ভালো কমেন্ট করেছেন। তো আজকে অবভিয়াসলি তার পরের পার্টটাতেই যাব। 1857 খুব একটা ইম্পর্ট্যান্ট বছর, আপনারা জানেন, আমরা সবাই পড়েছি সিপাহী বিদ্রোহের কথা। কয়েকটা নাম বারবার উঠে আসে এই সিপাহী বিদ্রোহের মধ্যে, তার মধ্যে একটা তো খুবই ইম্পর্ট্যান্ট, যে মানুষটি এটাকে শুরু করেন আমির খান নয়, মঙ্গল পাণ্ডে। আমরা মঙ্গল পাণ্ডের বললে আমির খানের মুখটাই ভেসে আসে, কিন্তু মঙ্গল পাণ্ডে 29শে মার্চ 1857-তে ব্যারাকপুরে এই ঘটনাটি শুরু করেন, এবং তারপর তার সঙ্গে কি হয় সেটা আমরা সবাই জানি। তার সঙ্গে কয়েকটা নাম আরও পাই, যেমন তাতিয়া টোপে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, আমাদের নানা সাহেব, বাহাদুর শাহ জফর, খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষ সেই মুহূর্তে, কারণ এরপরে আমরা ঘটনা জানতে শুরু করলে আমরা বুঝতে পারবো সে কেন এত ইম্পর্ট্যান্ট বা এরা কেন এত ইম্পর্ট্যান্ট।
তো প্রেমাশিস, চলো আজকে আমরা সিপাহি মিউটিনি বা সিপাহী বিদ্রোহ নিয়ে কথা বলি। কি বুঝলে তুমি সিপাহী বিদ্রোহের প্রথম যে পড়ে তুমি কি বুঝলে? সিপাহী বিদ্রোহ কি অ্যাকচুয়ালি একটা প্ল্যান্ড ঘটনা, বা খুবই প্ল্যান করে এই যে এতগুলো নাম বলছি যারা, তারা কি সত্যি সত্যি বাহাদুর শাহ জাফর বল, বা আমাদের নানা সাহেব বল, বা তাতিয়া টোপে বল, ঝাঁসি রানী লক্ষ্মীবাই বল, এরা কি সবাই পুরোটা প্ল্যান করে একটা সিপাহী বিদ্রোহ তৈরি করেছিল, নাকি সিপাহী বিদ্রোহ একটা আকস্মিক ঘটনা? হ্যাঁ, তো এটা যেটা বললি সেটার জন্য আরেকটা জিনিস আমি বলে দিই, এটার নিচে আরেকটা বই আছে। হ্যাঁ, আমি আগের বারই আপনাদের বলেছিলাম যে এর পর থেকে যে ভারতের ইতিহাসের পার্টটা, সেটার জন্য দুটো বই আমরা রেফার করব। যেহেতু রমেশচন্দ্র মজুমদারের দুর্নাম সুনাম দুরকমই রয়েছে, ডিপেন্ডিং অন হু ইউ আর। অবশ্যই উনি রাইট উইং হিস্টোরিয়ান, ন্যাশনালিস্ট একটা ভাবধারা ছিল, এবং পরবর্তীকালে সেই রাজনীতির সাথেও উনি জড়িয়েছিলেন। কাজেই একটা রং লেগে থাকা অস্বাভাবিক নয়, যদি এখন অবধি আমি সেটা সেভাবে পাইনি আমার পড়াতে, কিন্তু অনেকেই মনে করেন। তো কাজেই আমরা আরেকটা বই এটা দেখছি। সেটা হচ্ছে বিপিন চন্দ্র মৃদুলা মুখার্জির লেখা ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তো আমরা মোটামুটি দুটো স্পেকট্রামে ভাগ করতে পারি, এবং এই বইটাও শুরু হচ্ছে 1857 থেকে। বেশ, কারণ 1857কে ভারত সেই অর্থে, তুই যেমন সিপাহী বিদ্রোহ বললি, তেমনি অনেকে মনে করেন যে 1857 ভারতের স্বাধীনতার প্রথম আন্দোলন। রাইট, এটা তো মনে করেনি, আমারও এই প্রশ্নটা ছিলই যে এটা তো আসবেই কোথাও না কোথাও এই প্রশ্নটা। তো তো আমরা সেখানে যাব। সেই প্রশ্নের উত্তর রমেশচন্দ্র মজুমদার দীর্ঘ একটা বর্ণনা করেছেন যে এটাকে কি স্বাধীনতার সংগ্রাম বলা যেতে পারে কি পারে না, এবং যে কারণে উনি করেছেন সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সাভারকার, যাকে নিয়ে এখন অনেক রকম কথা হচ্ছে, সাভারকার লিখেছিলেন যে এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে এটা বারবার বিভিন্ন ইন্ডিয়ানদের, ভারতীয়দের লেখা এটা উঠে আসছে, এবং এখনও এটা চালু আছে যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে 1857 বিদ্রোহ। কারেক্ট। তো কাজেই যেহেতু ওনার একটা রাইট উইং ইয়ে রয়েছে, এবং উনি সেই জন্য ওটাকে দেখতে চাইছেন খুব ক্রিটিক্যালি যে এটাকে কি বলা যেতে পারে কি পারে না। আমরা সেই আলোচনায় আসবো, এবং আমার মনে হয় আজকের আলোচনাতে এই ব্যাপারটা আর.সি. মজুমদার নিজে কি ভাবছিলেন এবং কিভাবে এটাকে দেখা উচিত সেটার আমরা একটা চিত্র অন্তত দিতে পারবো বলে আমার মনে হয়। তার আগে যে প্রশ্নটা করলি সেটা হচ্ছে যে এটার প্ল্যানিং। এবার আমরা দেখ, আগের এপিসোডে আমরা এটা তো কথা বলেছি যে একটা অসন্তোষ দীর্ঘদিন ধরে, মানে গত 50 বছর ধরে, 1857 আগের 50 বছর ধরে এটা ধীরে ধীরে বাড়ছিল। ট্রাইবাল, মানে বিভিন্ন রকম আদিবাসীদের আন্দোলন হয়েছে, ছোটোখাটো বিভিন্ন লোকালাইজড আন্দোলন হয়েছে, সত্যবিলোপ বা ডক্ট্রিন অফ ল্যাপসের জন্যে রাজারা নিজেরা অসন্তোষ, কারণ তাদের অনেকের কারো চলেই গেছে সাম্রাজ্য, কারো থেকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের জন্য হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তও আছে, যার জন্য জমিদার এবং তালুকদার যারা তাদের জমি জমা চলে গেছে তারা চাষিতে পরিণত হয়েছেন, তাদের অসন্তোষ আলাদা করে তৈরি হয়েছে। রাজাদের মধ্যে একটা ভয় হয়েছে যে আমাদের সাম্রাজ্য বোধহয় নিয়ে নেওয়া হবে। চাষিদের অবস্থা খারাপ, ইকোনমিক একটা ডিপ্রাইভেশন তো রয়েছেই, যে অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়ছেন, সেটার একটা রয়েছে। ধর্মীয় কারণ রয়েছে, যেটা যে খ্রিশ্চান সবাইকে করে দেওয়া হবে এরকম একটা মনোভাব, এটা একদিকে। অন্যদিকে হচ্ছে যে মুঘল সাম্রাজ্য অবধি তো একটা ইসলামিক রুল চলছিল ভারতবর্ষে, থিওক্রেটিক স্টেট হিসেবেই চালানো হচ্ছিল। সেটা চলে যাওয়াতে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও একটা আলাদা করে বিক্ষোভ বা অসন্তোষ থাকে, দেখা যায় যে এটা চলে গেল আমাদের হাত থেকে, এবার খ্রিশ্চানদের হাতে, এবং তার সাথে সাথে এটাও যুক্ত হয় যে এবার এটা বোধহয় সবাইকে খ্রিশ্চান করে দেবে। এবং তার সঙ্গে সামাজিক এতগুলো কারণ আছে, সেগুলো তো আছেই। সেখান থেকে বাংলার ফরাজি আন্দোলন বা ভারতের নর্থ ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, যেটার বাংলাতেও তিতুমিরের ওখানে আমরা সেটা দেখতে পেয়েছি। প্লাস রুল অফ ল চালু হয়েছে, মানে কোর্টে গিয়ে তোমাকে বিচার চাইতে হবে, পার্সোনাল জমিদারের কাছে বা রাজার কাছে গিয়ে বিচার পাবে না। এটাতে কিছু লোকের অসুবিধে হয়েছে, কারণ গরিবরা ওই অবধি পৌঁছতে পারছে না, আর যারা নিজেরাই, যাদের কথাই একসময় আইন ছিল, তাদের হাত থেকে ওই ক্ষমতাটা চলে গেছে। ঠিক, তো এই সমস্ত মিলে একটা অসন্তোষের বাতাবরণ তো ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে 1857 যে এত বড় একটা ঘটনা ঘটবে, এটার আলাদা করে প্ল্যানিং হয়েছিল কিনা, ঠিক সেটাই আমার প্রশ্ন ছিল। তো এবার এটার ব্যাপারে সপক্ষে যে এটা প্ল্যানিং অনেক দিন ধরে চলছিল, তার সপক্ষে 2-3টে
কথা বলা হয়। একটা হচ্ছে পেশোয়া যে ছিলেন, না সরি পেশোয়া নয়, সিন্ধিয়া যে ছিলেন, যার থেকে নিয়ে নেওয়া হয়েছিল গোয়ালিয়র, তার যে বিধবা বেজাবাই নাকি নিজে একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র করছিলেন বা প্ল্যান করছিলেন 1833 থেকে, এরকম একটা কথা আছে। এবং তিনি নাকি নানা সাহেবের সাথেও যোগসাজশ স্থাপন করেন, অন্যান্য রাজাদের সাথে স্থাপনা করেন। মাইসোরের রাজা নাকি নিজস্ব একটা করছিলেন প্ল্যানিং, অন্যান্য রাজাদের সমস্ত মিলিয়ে টিলিয়ে। এমনও কথা হচ্ছিল যে বাজিরাও, মানে তখনও নানা সাহেব আসেননি, বাজিরাও এবং হোলকাররা মিলে একটা সৈন্য আসছে এবং তার জন্য প্রস্তুতি নাও, এবার একটা বড় অভ্যুত্থান হবে। এমনও কথা হয়েছে যে এই মাইসোরের রাজা নানা সাহেব আর কি, বেজাবাই, এরা মিলে রাশিয়াতেও নাকি রাশিয়ার জারের কাছে লেখা হয় যে রাশিয়ার থেকে ফোর্স এসে ভারতের সাম্রাজ্য পুনঃস্থাপনের চেষ্টা করা হোক। এই সমস্ত কথা রয়েছে এটার ব্যাপারে। কিন্তু এই যে সমস্ত কথাগুলো, এগুলোর ভিত্তি একমাত্র একটি, সেটা হচ্ছে সীতারাম বাবা বলে এক ভদ্রলোক, তার একটি জবানবন্দি, যেটা 1858-তে যখন এটা শেষ হয়ে যায় বিদ্রোহটা, তখন উনি দেন। এই একমাত্র জবানবন্দি ছাড়া আর কোনো পজিটিভ কোনো এভিডেন্স নেই। আচ্ছা, যে এরকম কোনো কনস্পিরেসি হচ্ছে। হ্যাঁ, জেনারেলি একটা তো চলছিল, সেগুলোকে এবার তুই বলবি যে 1857 আন্দোলনের জন্য কনস্পিরেসি, এরকম কোনো এটা নেই একেবারে। ঠিক আছে, তো তার মানে এটার শুরুটা আমরা বলতে পারি যে ওই 1857 29শে মার্চ এই ব্যাপারটা শুরু হয়ে যায়। আরেকটু আগে, কিন্তু ধর ব্রিটিশরাও কখনো বিশ্বাস করেনি যে 1857 আন্দোলনটা একটা প্রি প্ল্যান্ড আন্দোলন, কারণ আন্দোলনের চরিত্র যেভাবে হয়েছে, যেভাবে দেখা গেছে, তাতে এটা কখনোই মনে হয় না। যদি এত সাপোর্ট থাকতো, যদি এটা স্বাধীনতা সংগ্রামের ওরকম একটা সাপোর্ট থাকতো, তাহলে পরে ধর আমাদের কলকাতার মোহামেডান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এরা প্রচণ্ডভাবে বিরুদ্ধাচারণ করে এই আন্দোলনের প্রথম থেকেই। এরা কখনোই এটাকে সাপোর্ট করেনি। যখন ব্রিটিশরাও এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে হ্যাঁ এটা সম্পূর্ণ ভারতের সবাই মিলে আন্দোলন করছিল এবং এটা একটা প্ল্যান ছিল, এই ভারতীয়রাই সবচেয়ে আগে বলে যে না, এরকম কিছু হয়নি। সিভিলিয়ানরা, ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিজীবীরা, লেখক এবং যতজন রয়েছে সবাই বলেন যে না, এরকম কোনো প্ল্যানিং হয়নি, এটা সাধারণ এমনি একটা আন্দোলন হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে যেভাবে নানা সাহেব জড়িয়ে পড়লেন এটার মধ্যে, যেভাবে লক্ষ্মীবাই জড়িয়ে পড়লেন, যেভাবে কুঁয়ার সিং জড়িয়ে পড়লেন, তাঁতিয়া টোপে এবং বাহাদুর শাহ যেভাবে জড়িয়ে পড়লেন, তাতে, এবং তারা নিজেরা যে কথাগুলো লিখেছেন, তাতে এটা কখনোই মনে হয় না যে এর কোনো আগামী প্ল্যানিং ছিল। মানে জাস্ট ঘটতে ঘটে গেছে। সেটা কিভাবে ঘটেছে সেটা তো আমরা বলবোই, হ্যাঁ সেটা তো জানবোই। আর বেজাবাইয়ের কথা বললাম, সিন্ধিয়া, বাহাদুর শাহ, এখানে যখন বাহাদুর শাহ, আমরা তো মোটামুটি সিপাহী বিদ্রোহ আন্দোলনের একটা রূপরেখা সবাই জানি, যে বাহাদুর শাহ যখন, যাকে বলা হলো যে এবার আপনি বাদশাহ, হ্যাঁ আপনি সম্রাট, বাহাদুর শাহ চিঠি লিখেছেন বেজাবাইকে। হ্যাঁ, বেজাবাই কোনো উত্তর দেননি যে এবার আপনাকে সাপোর্ট করুন, আপনার কোনো উত্তর আসেনি। রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপে, এরা যখন গোয়ালিয়র থেকে বেজাবাইকে চিঠি লিখেছেন, গোয়ালিয়র কিন্তু বেজাবাইকেই সরানো হয়েছিল। যখন পুনরুদ্ধার হলো আবার লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপের এবং রাও সাহেবের আন্ডারে, তখন বেজাবাইকে বলেন আপনি আসুন এবং আপনার জায়গাটা নিন। সেই চিঠিটা বেজাবাই ব্রিটিশ ব্রিগেডিয়ারকে পাঠিয়ে দেন যে দেখো এই কিন্তু ওদের প্ল্যানিং চলছে। আচ্ছা, তো যিনি 20 বছর 25 বছর ধরে প্ল্যানিং করবেন, তিনি তো এই কাজটা করতে পারেন না কখনো, নিশ্চয়ই। একদমই তাই, কারণ তাহলে তো তার খুব এক্সাইটেড হওয়ার কথা, বা তার পুনরুদ্ধার যদি করে ফেলে থাকে গোয়ালিয়র, তাহলে তার নেওয়ার কথা। হ্যাঁ, এবার এই সীতারাম বাবার একমাত্র, এবং সীতারাম বাবা যেটা দিয়েছেন, সেই যখন শেষ হয়ে গেল বিদ্রোহটা, তখন সবাই চেষ্টা করছিল এটা প্রমাণ করার যে আমি বিদ্রোহীদের দলে ছিলাম নাকি আমি ব্রিটিশদের সহানুভূতিশীল ছিলাম। তার মধ্যে একজন হচ্ছে সীতারাম বাবা। তার মানে উনি কোন দিকে ছিলেন? উনি এইগুলোকে প্রমাণ করার চেষ্টা করছিলেন যে না, আমি ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, কারণ আমি তো এই যে কনস্পিরেসির কথা বলছি তোমাদের। আচ্ছা, এটা এই যে দুটো সেই সময়, তার মানে একটা তো খুব স্পেসিফিক ডিমার্কেশন হয়ে গেছিল ভারতবর্ষের মধ্যে নিশ্চয়ই, যেই কথাটা তুই বললি যে ব্রিটিশরা একদিকে এবং তখন ভারতীয় এবং সৈন্যরা তো আছেই, সিপাহীরা তো আছেই, কিন্তু কিছু মানুষও নিশ্চয়ই এদিকে চলে গেছিল। হ্যাঁ, কিছু মানুষ গেছিল, সবাই যায়নি।
সবাই যেটার জানে। জন্য আমরা আসবো সে কথায়। 1857 বিদ্রোহটা সাংঘাতিকভাবে এটার আর কোনো মানে এটাকে দমন করা তো সহজ হয়েছিল, তার কারণ হচ্ছে সিপাহীদের কিছু কাজ, রাজারাজরাদের কিছু কাজ, এবং প্রচুর সংখ্যক ভারতীয়, ইনফ্যাক্ট মেজরিটি ভারতীয়রা ব্রিটিশদের পক্ষে ছিলেন। আচ্ছা, যদি তা না হতো তাহলে পরে 1857 কোনোভাবেই বিদ্রোহ দমন করা ব্রিটিশদের পক্ষে সম্ভব হতো না, কারণ ব্রিটিশদের হাতে ছিল মাত্র 45,022 জন সৈন্য, 45,022 জন ইউরোপিয়ান সৈন্য, আর ভারতীয় সৈন্যই ছিলেন 2,32,000। কাজে সৈন্যরাও সব ভারতীয় সৈন্যরাও যদি সবাই ওদিকে চলে গিয়ে থাকে সিপাহী মানে আন্দোলনের দিকে, তাহলেও ব্রিটিশরা এটাকে কন্ট্রোল করতে পারে না। ব্রিটিশরা কন্ট্রোল করেছিল শিখদের দ্বারা, ইউরোপিয়ান ফোর্স তো ছিল, কিন্তু মূল যারা ব্রিটিশদের হয়ে লড়েছিলেন তারা হচ্ছে শিখ। আচ্ছা, সেসব গল্পে আসবো। আরেকটা এই তোর যেটা বলছিলি প্ল্যানিং, সেখানে দু একটা গল্প আলাদা আলাদা করে খুব মেনশন করা হয়। একটা হচ্ছে চাপাতি, রুটি চালাচালি নাকি হতো। এটা দেখা গেছে যে 1857 শুরুর দিক থেকেই নর্থ ইন্ডিয়াতে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে রুটি যেত। হ্যাঁ, হঠাৎ করে দেখা গেল যে চৌকিদার, গ্রামের যারা চৌকিদার, তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে 10-15টা রুটি নিয়ে যাচ্ছেন, ওই গ্রামের লোক আরেকটা গ্রামে পাঠাচ্ছেন। তো এই ঘটনাটাকে বলা হতো যে এটা দাসা বাবা, যিনি নানা সাহেবের গুরু, তিনি নাকি এটা প্ল্যান করেছিলেন যে এভাবে মেসেজ পৌঁছানো হবে সবাইকে। আচ্ছা, এটার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এটা সত্যতা? ঘটনাটা সত্যি যে চাপাটি এভাবে সার্কুলেট হতো 6 মাস ধরে, মানে 6 মাস আগে থেকেই এই জিনিসটা চলছিল। আচ্ছা, কিন্তু পরে যখন দেখা যায় যে চাপাটি যে সার্কুলেট হতো, যাদের কাছে পৌঁছতো তারা কিভাবে দেখেছেন এই ব্যাপারটাকে, তাদের মধ্যে কেউ বলতে পারেননি যে এটার মধ্যে কোনো মেসেজ ছিল বা কিছু। তারা ভেবেছেন আচ্ছা দুর্ভিক্ষ তো আমাদের এখানে লেগেই আছে, দুর্ভিক্ষের জন্য বোধহয় একটা প্রিপারেশনের একটা ছক কষা হচ্ছে। কেউ ভেবেছেন যে এটা বোধহয় সরকার থেকে করা হচ্ছে। কেউ ভেবেছেন আচ্ছা ওই সময় একটা কথা চালু হয়ে গেছিলো যে ব্রিটিশরাই ধর্ম নষ্ট করবে আমাদের, তো এনফিল্ড রাইফেলের কথা তো ছিলই, একটাও ছিল যে এই গরু এবং শূকরের হাড় গুঁড়ো করে নাকি আটার সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা শোনা যায় একদমই। তো সেই জন্য আটার দাম বিরাট বেড়ে গেছিল আর কি, শুদ্ধ আটা। হ্যাঁ, তো ওই আটার রুটি নাকি ব্রিটিশ গভর্নমেন্ট চালু করে দিচ্ছে যেন ধর্ম নষ্ট হয়। এটার পরে লোকেরা বলেছে যে রুটি আসতো আমাদের কাছে, তার এরকম বহু রকম ব্যাখ্যা আছে। কেউ বলতেন যে না, এটা হচ্ছে ধর্মনষ্ট থেকে বাঁচার জন্য শুদ্ধ আটার রুটি এভাবে চালানো হতো। কাজেই ওটা আসলে কোনোভাবেই মেসেজ চালাচালি ওভাবে হয়নি, কেউ বুঝতে পারেনি যে ওরকম মেসেজ, মানে এরকম কোনো মানে সত্যতা এটার খুব একটা নেই বলা যায়। যদি কেউ চেয়েও থাকেন যেভাবে মেসেজ যাবে, মেসেজটা পৌঁছয়নি। বেশ। তেমনি পদ্ম পাতার কথা বা পদ্ম ফুলের কথা বলা যে ওটাও ওরকম করে চালাচালি হতো, তাতেও সেটারও কেউ কোনোদিনও পুষ্টি করেননি যে না এরকম কোনো মেসেজ আমরা পাইনি। সৈন্যরা নিজেরা কি অর্গানাইজড ছিল? সৈন্যরা যদি নিজেরা অর্গানাইজড হতো তাহলে পরে মিরাটে তো প্রথম ব্যাপারটা শুরু হয়, মানে বড় করে মিরাটে যখন ওরা শুরু করে, তারপরে দীর্ঘ সময় ধরে তারা আলোচনা করে যে কী করবো এরপরে, আমরা দিল্লি যাব না অন্য কোথায় যাবো, এটার জন্য দীর্ঘ আলোচনা। এটা করার কোনো ব্যাপার থাকতো না। এটা সম্ভবত সত্যি যে যখন এনফিল্ড রাইফেলের কথাটা চালু হলো, মানে এনফিল্ডের ওই কার্তুজের কথা যখন চালু হলো যে গরু এবং শূকরের চর্বি মেশানো হয়েছে, তখন সৈন্যদের মধ্যে মূলত বেঙ্গল আর্মি, শুধুমাত্র বেঙ্গল আর্মি কিন্তু রিভোল্ট করে, অন্য কোনো আর্মি রিভোল্ট করেনি, যেটা বড় আর্মি ছিল। বেঙ্গল আর্মির মধ্যে কথাটা চাউর হয়ে গেছিলো যে এটা যদি হয় তাহলে আমরা সবাই মিলে ছেড়ে দেবো এবং বিদ্রোহ করবো। এটা সম্ভাবনা আছে, যে তাদের মধ্যে একটা আলোচনা ছিল, কিন্তু সেটার জন্য কোনো ডেট, কিভাবে হবে, করলে কি আর কি হবে, এরকম কিছুর প্রমাণ কিচ্ছু পাওয়া যায়নি। বেশ। কাজেই অন্তত রমেশচন্দ্র মজুমদার এবং বিপিনচন্দ্র দুজনেরই মতে যেটার কোনো প্রি প্ল্যানিং ছিল না। বেশ। তো এই হলো একটা দিক। আরেকটা প্রশ্ন, সেটা এখন করব না পরে করবো বুঝতে পারছি না, সেটা হলো এই বিদ্রোহটাকে কি ভারতের প্রথম স্বাধীনতা, যেটা কথা হচ্ছিল, প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসাবে বা প্রথম স্বাধীনতার কি বলবো বিপ্লব হিসেবে, স্বাধীনতার জন্য লড়া কোনো একটা ঘটনা হিসেবে আমরা দেখতে পারি? এটা আমরা ছেড়ে দিই মানুষের উপরে, আমরা শেষের দিকে গিয়ে এটা নিয়ে আলোচনা করি। শেষের দিকে গিয়ে আমি সেটাই যতক্ষণ পর্যন্ত চরিত্রটা, আন্দোলনের চরিত্রটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত এটা বোঝা একটুখানি মুশকিল হবে। আমি হট করে একটা বলে দেবো, ঠিক, সেটার কোনো যুক্তি দিতে হবে। তো তাহলে এটা আমরা শেষে, এই প্রশ্নটা আমরা শেষের জন্য রাখলাম, যে এটাকে আমরা এই পুরো আন্দোলনের চরিত্রটা বুঝে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি যে এটা কি প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল কিনা, বা কে কি বলেছে। ঠিক। আচ্ছা, তাহলে এবার শুরু কিয়া যায়।
शुरू से शुरू किया जाए। এনফিল্ড কার্তুজ বা এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যাপারটা কি ঘটালো? দমদম জানুয়ারি মাস, দমদম মানে আমাদের কলকাতার দমদম, একটি সৈন্য এবং বেঙ্গল আর্মিতে বেশিরভাগই ছিল মানে হাই কাস্ট আওয়াধের ব্রাহ্মণরা। আচ্ছা, আওয়াধ মানে আজকের দিনের লখনৌ, যেটাকে বলা হয় লখনৌর এরিয়াটা এরিয়াটাকে আওয়াধ, সেখানকার ব্রাহ্মণরা ছিলেন বেঙ্গল আর্মিতে। তো তেমনি একজন স্নান টান করে আসছেন, পুজো টুজো করবেন, একটি সেই অর্থে যাকে নিচু জাত বলা, সে বলল যে আপনার লোটা থেকে জল খাবো। তোর এই আমার জাত যাবে, তুমি আমার লোটা থেকে জল খাবে, আমি স্নান টান করে আসছি, এখন পুজো করবো। তো সে বলছে যে আপনাদের আবার জাত, আপনি না সৈন্য, এই এনফিল্ড রাইফেলের কথা শুনেছেন তো? বলে হ্যাঁ। বলে এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, ওটা তো দাঁত দিয়ে কাটতে হয়, আর ওটার মধ্যে গরু আর শুয়োরের চর্বি মেশানো, আপনাদের তো যাতে এমনিই যাবে। এই হলো শুরু জানুয়ারি মাসে। এবার এটা কি কথা, এসে ব্যারাকে বললো এবার এই কথাটা। ব্যারাকের সবার মধ্যে আগে থেকেই একটা ছিল যে এরা ক্রিশ্চান করে দেবে ভাব তো ছিলই। ঘটনাটা চট করে একটা বড় জায়গা নেওয়া শুরু করলো। তারা গেলেন কমান্ডিং অফিসারের কাছে, হিয়ারসে। কমান্ডিং অফিসার দেখলো যে হ্যাঁ, এটা কিন্তু যদি এই জিনিসটা বাড়ে এই কথাটা, তাহলে পরে মুশকিল হতে পারে। তিনি তৎক্ষণাৎ বললেন যে না, এটা করা হবে না, তোমরা তোমাদের নিজেদের গ্রিজিংই করবে। অ্যাকচুয়ালি কিন্তু তখনও দমদমে ম্যানুফ্যাকচারিং ইউনিটে এটা ছিল, মানে যেই কার্তুজটা বানানো হচ্ছিল সেটা কিন্তু সত্যি সত্যি গরু এবং শুয়োরের চর্বি ছিল তার মধ্যে। ছিল, এই নিয়ে অনেক আছে কিন্তু দ্বিমত আছে। রমেশচন্দ্র মজুমদার বলছেন যে যেটা বলা হয়েছিল সেটা ঠিক সেই সময় অবধি। তারপরে ব্রিটিশরা বুঝতে পারে যে এটা ভুল হয়ে যাচ্ছে। ওরা প্রথমত বোঝেনি, পরে বুঝতে পারে এবং ওই জিনিসটা সরিয়ে দেয়। তারপরে ব্রিটিশরা কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক রকম চেষ্টা করে ওরা যে এই জিনিসটা যেন না ছড়ায়, এই গুজবটা। আর প্রথমত চেঞ্জ করে ফেলা হয়, বলে যে না, প্রপার গ্রিজিং করা হোক। দ্বিতীয়ত এমনও কথা কেউ বলেন যে তাহলে একটা কাজ করলেই তো হয়, যে আমরা যখন ঠিকঠাক করে ফেলেছি তাহলে সৈন্যদেরকে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসতে বলো। দমদমে ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট, দমদমের ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসতে বলো, তারা দেখুক কীভাবে তৈরি হচ্ছে কার্তুজের গ্রিজ, তাহলে পরেই তো ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়। কেউ শোনে না এই কথাটা, মানে অন্যান্য অফিসাররা কেউ ফলো আপ করে না, কেউ ইম্পর্টেন্স দেয়নি যে ঠিক আছে, ওদেরকে তো বলেই দেওয়া হয়েছে যে কার্তুজে হবে। কিন্তু এই ছাই চাপা আগুনের মতন কথাটা চলছে বিভিন্ন জায়গায়। এই করতে করতে তখন ওই আগের বারই বলেছিলাম যে সেপাই, মানে ইন্ডিয়ান যারা, তাদেরকে বলা হতো সেপাই। তারা ছিল যেই রেজিমেন্টগুলো তাদের ছিল বা ব্যাটালিয়নগুলো, সেগুলোকে বলা হতো নেটিভ ইনফ্যান্ট্রি। তো 19th নেটিভ ইনফ্যান্ট্রি, যেটা রানী ছিল হচ্ছে বহরমপুরে, তারা বিদ্রোহ করে প্রথম, যে প্যারেডে যেতে অস্বীকার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহরমপুরে, বাংলার বহরমপুর, তখন তাদের পুরো ইউনিটটাকে ডিসব্যান্ড করে দেওয়া হয়। আর লাগবে না তোমাদের, তোমরা বাড়ি চলে যাও, চাকরি চলে যায়। এই প্রথম হলো। এবং এটা কিন্তু বাকিদের 34th ইনফ্যান্ট্রি ছিল যাদের মধ্যে এই অসন্তোষটা প্রকাশ পাচ্ছিল, যাদের থেকে এরা শোনে। 34th ইনফ্যান্ট্রির মধ্যে ব্যাপারটা ভালো লাগে না ওদের, যে আমরাই বললাম আর আমরা কিছু করলাম না, ওরা ধর্মের জন্য এত বড় কাজ করে দিল যে ওদের চাকরি বাকরি সব চলে গেল, ডিসব্যান্ডেড হয়ে গেল। এর মাঝে 29শে মার্চ, এই সপ্তাহে 168 বছর পূর্ণ হবে যেই ঘটনার, মঙ্গল পাণ্ডে হঠাৎ একদিন ব্যারাকপুরে দেখা যাচ্ছে প্যারেড গ্রাউন্ডের মাঝখানে সে এসে গুলি চালিয়ে দিল সার্জেন্ট মেজরের উপরে। তাকে সামলাতে আসলো একজন লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট বাগ, তার উপরেও গুলি চালানো হলো। এবং কেউ আসছে না তাকে সামাল দিতে, আর কিন্তু কেউ নেই, তাকে কেউ সাপোর্ট করতেও আসছে না, তাকে কেউ আটকাতেও আসছে না। তো যখন ওকে ধরতে আসে শেখ পল্টু, তখন মঙ্গল পাণ্ডে নিজেকে গুলি করে, মানে পায়ের মধ্যে লাগিয়ে গুলি করে, তাতে সে উন্ডেড হয়, মারা যায় না, উন্ডেড হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ওই যে জেনারেল অফিসার কমান্ডিং জেনারেল হেয়ারসে, সে এসে পুরো এদেরকে 34th ইনফ্যান্ট্রিকে বলে যে এর কি হলো, এটা একজন অফিসারের ওপরে গুলি চালানো হচ্ছে। সৈন্যদের মূল বিষয় তো নিয়মানুবর্তিতা, তোমাদের নিয়মানুবর্তিতা নেই, তোমাদের অফিসারের উপর গুলি চালানো, তোমরা কেউ ধরলে না কেন? আরে কি কথা হচ্ছে এটা হঠাৎ করে মঙ্গল পাণ্ডে? তো তখন সৈন্যরা নাকি বলেছিল ওর কথা বলবেন না কিছু, ও পাগল, এমনি ভাঙ করে নেশা করে এরকম করছে, তাই এটা রিটেন রিপোর্ট। যাই হোক, তো
মঙ্গল পাণ্ডের ফাঁসি হলো হুম। এবং 34 নেটিভ ইনফ্যান্ট্রিকে ডিসব্যান্ড করে দেওয়া হলো। মানে 29শে মার্চ হলো ঘটনাটা, হ্যাঁ। 8ই এপ্রিল ফাঁসি হলো। হ্যাঁ, ফাঁসি হলো এবং ওই ব্যাটালিয়নটা ডিসমেন্টাল। disbanded। আচ্ছা। এবার ঘটনাটা কি হলো যে এরা সবাই চলে গেলেন, এরা এসেছিলেন কোত্থেকে, আওয়াধ থেকে, হ্যাঁ। লখনৌর এরিয়া, হ্যাঁ। ইউপি যেটা, এরা সবাই চলে গেলেন ওখানে। হুম। ওখানে গিয়ে এবার এরা এই কথাটা ছড়ানো আরম্ভ করলেন যে এরকম মঙ্গল পাণ্ডে বলে একজন ছিলেন তখন যিনি তো এটা WhatsApp করেছে, ছিল না যে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড পাঠিয়ে করে দেবো। দেবে। হ্যাঁ। তখন গিয়ে এরা জায়গায় জায়গায় বলা শুরু করলেন এবং সৈন্যদের কাছে বলা শুরু করলেন হ্যাঁ, যে এরকম একটা ঘটনা ঘটেছে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং এনফিল্ড রাইফেলের ঘটনাটা কিন্তু এরকম। হ্যাঁ, এবং তখন তো হ্যাঁ সত্যি তো, তখন তো আর ওইভাবে ছড়াতো না, একটা জায়গায় ব্যাপারটা উৎপত্তি হয়েছিল এবং এই প্রথম অন্যদিকে গেল ব্যাপারটা। বেশ হলো, আওয়াজে গেল এরা। আম্বালাতে একটা ছোট ওরকম হয়। তো এবার কি হচ্ছে, জায়গায় জায়গায় এরকম ছোট ছোট কিছু ঘটনা ঘটছে, আম্বালাতে ঘটছে, লখনৌতে ঘটছে। ব্রিটিশরা প্রথমেই কি করছে, ওই ফোর্সটাকে ডিসব্যান্ড করে দিয়েছে, ওই ব্যাটালিয়নটাকে ডিসব্যান্ড করে দিয়েছে, যে এদের মধ্যে নিয়মানুবর্তিতা নেই, এদেরকে ডিসব্যান্ড করে দাও। এই ডিসব্যান্ড করাটা এদের প্রচণ্ড সম্মানে লাগছে। যে আমাদের চাকরি, মানে অ্যাকচুয়ালি তো চাকরি চলে যাচ্ছে, ওরা আর সেপাই থাকছে না। এবং আমাদের যে এতদিন ধরে আমরা লয়াল থাকলাম, আমাদের মুঘলদের আন্ডারে ছিলাম বা যেই রাজার আন্ডারে ছিলাম, সেখান থেকে ছেড়ে যে আমরা ব্রিটিশদের আন্ডারে এতদিন ধরে কাজ করলাম, আফগানিস্তানে গিয়ে লড়লাম, বার্মাতে গিয়ে লড়লাম, তার কোনো একটা দাম নেই আমাদের। আমরা একটা বললাম যে আমাদের ধর্ম নষ্ট হবে এই গ্রিজের কার্ডের জন্য, এই জন্য আমরা করবো না, তার জন্য আমাদেরকে ডিসব্যান্ড করে দেবে, চাকরি থেকে বাদ দিয়ে দেবে। রাইট, এবং আমরা সঠিক কথাই বলেছি। এই একটা রাগ প্রচণ্ডভাবে এদের মধ্যে দেখা যায়। রাগ কিন্তু এখন অবধি কোনো বিদ্রোহ টিদ্রোহ কিছু হচ্ছে না। বিদ্রোহটা শুরু হলো মিরাটে প্রথম 24শে এপ্রিল। সেখানে 90 জনের মধ্যে 85 জন ট্রুপার বললো আমরা করবো না, প্যারেডে যাব না। এদেরকে কোর্ট মার্শাল করা হলো, এদেরকে এবার ডিসব্যান্ড করা হবে এবং এদেরকেই শুধু চাকরি থেকে বাদ দেওয়া হবে। সেটা হচ্ছে 9ই মে। প্রচণ্ডভাবে প্যারেড গ্রাউন্ডে এদেরকে পাবলিকলি হিউমিলিয়েট করলো ব্রিটিশরা। বেশ, মানে কোর্ট মার্শালের যারা দেখেছে তারা জানে যে একদম ওই স্ট্র্যাপ ছিঁড়ে নেওয়া হয়, হ্যাঁ, জামা ছিঁড়ে নেওয়া হয়। এভাবে যখন পাবলিকলি হিউমিলিয়েট করা হলো এদেরকে, বাকি ভারতীয় সৈন্যদের মধ্যে সেটা প্রচণ্ডভাবে একটা প্রতিক্রিয়া দেখা দিল। এবং রাস্তাঘাটে যখন তারা বেরোচ্ছে তখনও লোকজন তাদেরকে টিটকিরি মারছে যে তোমাদের আর কি, মানে ক্যা অকাত হ্যায় তোমারি। ব্রিটিশরা একদিন চাইলে কোর্ট মার্শাল করে তোমাদেরকে এভাবে জামা টামা ছিঁড়ে দেবে, তোমাদেরকে, তোমার তো কোনো নেই। এবার সৈন্যরা ক্ষেপে উঠছে। 10th মে, 10ই মে এরা মানে তখন রাতে প্ল্যান করে যে এই যে রোববারটা আসছে 10th মে, আমরা মিরাট থেকে দিল্লির দিকে যাত্রা করব। এই দিন সানডে, কাজে ইউরোপিয়ানরা সবাই চলে যাবে চার্চে। ঠিক, আমাদেরকে আটকানোর কেউ নেই। এই দিন আমরা সোজাসুজিভাবে আমরা বিদ্রোহ করব। কীরকম বিদ্রোহ করব? এরা যেটা শুরু করলো বিকেলবেলার দিকে, সেটা হচ্ছে প্রথমেই গিয়ে জেলটা খুলে দিল, জেলের সমস্ত লোককে রেহা করে দিল, যারা যারা ব্রিটিশ অফিসার ছিল সবাইকে মেরে ফেললো একদম মেরে ফেললো। মিরাটেই ঘটছে ঘটনাটা। তারপর এবার এই যখনই এরকম অরাজকতা, তখন কি হয়, এবং জেলের সবাইকে ছেড়ে দিয়েছিস তুই, গুন্ডা টুন্ডা সবাই বেরিয়ে গেছে তো রাস্তায়, লুটতরাজ করতে করতে আনকন্ট্রোলড লেভেলে যখন পৌঁছে যাচ্ছে ব্যাপারটা, তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশদের ফ্যামিলির ওপরে আক্রমণ হচ্ছে। ব্রিটিশ মহিলা, শিশু যারা ছিলেন, দেখ যুদ্ধের ক্ষেত্রে একটা জেনারেল নিয়ম আছে যে সৈন্যরা সৈন্যদের সাথে লড়বে, ফ্যামিলিকে কেউ টাচ করবে না, সিভিলিয়ানদের টাচ করা হবে না। যুদ্ধের অপরাধ তখনই হয় যখন সিভিলিয়ানদের ওপরে আক্রমণ করা হয়, ঠিক একদমই। তার আগে কিন্তু ওটা যুদ্ধাপরাধ নয়। বা নিরস্ত্র কাউকে আক্রমণ করা, নিরস্ত্র কাউকে আক্রমণ করাটা সারা পৃথিবীতেই চিরকাল ধরে এটাকে খুব বাজে নজরে দেখানো হয়, কিন্তু এখানে কিন্তু এটা হলো। এই যে বিদ্রোহী সেনারা, এরা কিন্তু সেনারা এবং গুন্ডা যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে, এরা ফ্যামিলির ওপর আক্রমণ শুরু করে দিল, ট্রেজারি লুট করে নিল। ট্রেজারি লুট অবধি ঠিক আছে, কিন্তু ফ্যামিলির ওপর আক্রমণটা সাংঘাতিক ব্যাপার। অস্ত্রশস্ত্র নিয়ে নিল এবং সারা পুরো ব্যারাক এবং শহরটা জুড়ে তাণ্ডব চালানো হলো পুরো সারাটা রাত ধরে। ব্রিটিশরা কেউ নেই, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ছে। রাত্রিবেলায় ভাবছি এবার আমরা কি করি, হয়ে গেল তো।
আমরা তো এবার একটা কিছু করতে হবে। হুম, সবাই মিলে সিদ্ধান্ত, অনেকক্ষণ পরে সিদ্ধান্ত হলো যে আমরা সবাই দিল্লি যাব। দিল্লি যাবো। তো এরা দিল্লি চলে গেল 11 মে, 11ই মে এরা দিল্লিতে গিয়ে পৌঁছে একেবারে দিওয়ানে খাসে গিয়ে বাহাদুর শাহ জাফরকে বললেন, বাহাদুর শাহ 2কে বললেন যে আপনি আমাদের লিডার হন, আপনার আন্ডারে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছি, আপনি সম্রাট, আপনি বাদশাহ। আপনি বাদশাহ। এই হলো সূত্রপাত আমাদের সিপাহী বিদ্রোহের। দিল্লি ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা দিল্লি, কারণ আগেও দেখা গেছে সুলতানি আমল নিয়ে আমরা কথা বলেছি, সেখানেও দিল্লি দখল করা মানে সেটা ভারত, মানে দিল্লি সম্রাট দিল্লিতে থাকবেন। মুঘলদের ক্ষেত্রে আগ্রাতে শিফট হলেও দিল্লির গুরুত্ব কোনোদিনই কমেনি। না, তো এই কারণেই ওরা ওইটাই মনে হয় ডিসিশন নেওয়ার জায়গা ছিল যে হ্যাঁ ঠিক আছে, দিল্লি যদি আমাদের হাতে থাকে বা আমরা যদি দিল্লি থেকে ব্যাপারটা করি তাহলে আমাদের একটা ভারতের জায়গা তৈরি হবে। কিন্তু এখানে একটা ভুল তো ছিলই, সে ভুলটার কথা একটু বল। দিল্লি তো অবশ্যই মুঘলদের রাজধানী, সুলতানদের রাজধানী সমস্ত ছিল, কিন্তু এই সময় আমাদের যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের কথাই যদি ওঠে, যদি এরা ভারতের স্বাধীনতা সংগ্রাম হয় এবং ব্রিটিশদেরকে উৎখাতের প্রশ্ন ওঠে, তাহলে পরে তো ব্রিটিশদের ভরকেন্দ্র দিল্লি নয়, না, এটা আমরা এখন ভুলে গেছি। আমাদের মনে হয় সুলতানি আমল, মুঘল আমলে দিল্লি ছিল, তার মানে বোধহয় দিল্লি আক্রমণ করাই ঠিক না। সেই সময় ব্রিটিশদের ভরকেন্দ্র ছিল কলকাতা, একদমই তাই। কলকাতা থেকে পুরো ব্যাপারটা চালনা করা হচ্ছে। লর্ড ক্যানিং কলকাতায় অফিস তার। এই মিরাট থেকে যে এরা শুরু করলে, এর পরে সারা পুরো যে এই আন্দোলন বিদ্রোহ যাই বলিস, সেটার যে পুরো ইতিহাসটা, সেটা উত্তরপ্রদেশ, বিহারের আরা অবধি, তারপর ওদিকে দিল্লি, আর কিছুটা মধ্যপ্রদেশ, এখন যেটা মধ্যপ্রদেশ, এই অঞ্চলটাই সেন্ট্রাল ইন্ডিয়া, এর মধ্যে সীমাবদ্ধ। এরা কোনোদিনই পাটনা অবধিও আসেনি, রাইট। বাংলা তো দূরের কথা। এবং যদি এটা বাংলা থেকে কেন্দ্র, যেহেতু শুরুটা বাংলা থেকে, এবং যদি শুরুটা বাংলা থেকে হয়ে বাংলাতে যদি ব্যাপারটা ঘটতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতেও পারতো। কিন্তু এরা কেন বাংলার দিকে আসেনি সেটার কোনো উত্তর কোথাও নেই। এদের হয়তো এরা সাহস পায়নি, নাকি এদের উদ্দেশ্য অন্যরকম ছিল। দিল্লিতে যাওয়ার তখন বাহাদুর শাহর কোনো ক্ষমতা নেই, কারণ এরা যখন দিল্লি গিয়ে পৌঁছলেন এবং দিওয়ানি খাসে, বাহাদুর শাহ একেবারেই মিলিটারি ট্রেনিং কখনোই ছিল না তার। তিনি আদতে একজন কবি মানুষ ছিলেন এবং তার ক্ষমতাও নেই কোনো। ব্রিটিশদের সাথে তার ভালো সম্পর্ক। বাহাদুর শাহ প্রাথমিকভাবে বললেন যে না, আমি তোমাদের সাপোর্ট করি না। এবং তার যে উপদেষ্টা ছিলেন, তার রানী জিনাত মাহল এবং তার উপদেষ্টা এহসানুল, যিনি ছিলেন হাকিম এহসানুল্লাহ খান, এরা বললেন যে বাদশাহ আপনার কিন্তু একে সাপোর্ট করা উচিত হবে না। বরং বাহাদুর শাহ, এহসানুল্লাহ খান এবং জিনাত মাহল পুরো সময়টা জুড়ে ব্রিটিশদের সাথে কনস্ট্যান্টলি কমিউনিকেট করে গেছেন। এরা যখন সেনারা যখন আগ্রার দিকে যাবে ঠিক করেছে, আগে বাহাদুর শাহর চিঠি গেছে যে এরা কিন্তু আগ্রা আসছে। তাহলে যাকে তারা সম্রাট ঘোষণা করে দিল, বাদশাহ ঘোষণা করে দিল, তারা মানে সে তো বাদশাহই তাদের পক্ষে না, একেবারেই ছিল না। বাহাদুর শাহ নিজে, তখনকার উপায় নেই। এই ঘটনাটা আমরা বারবার দেখব, কাজে এই ঘটনাটা একটু আমরা থাকি এখানে। বাহাদুর শাহ পরেও বলেছেন যে আমার কাছে কোনো উপায় ছিল না, হয় আমাকে মেরে ফেলবে, নইলে আমাকে ওদের বাদশাহ হতে হবে। তো বাহাদুর শাহ অ্যাকসেপ্ট করলেন যে আমি বাদশাহী হয়ে যাই তাহলে। আচ্ছা, একটা কথা এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো এই যে 34 ইনফ্যান্ট্রি বললি না, 34 নেটিভ ইনফ্যান্ট্রি। হ্যাঁ, ইনফ্যান্ট্রি না, এটা মিরাটেরটা 34 নয়। মিরাটেরটা কারা? এটাই আমি বলছি। মিরাটের বেঙ্গল আর্মিরই আরেকটা, বেঙ্গল আর্মির আরেকটা। এবার এরা কতজন বা কত বড় ব্যাপারটা ছিল সেটা কি জানা গেছে? হ্যাঁ, বেশ কয়েক হাজার। প্রথমে যারা দিল্লি গিয়ে পৌঁছায় তারা সম্ভবত 1,500-এর মতো, পরে আরও ঢুকতে থাকে, 11-12-তে ঢুকতে থাকে, কারণ এরপরে এই মে 11-তে এটা ঘটে। তারপরে তোর ফিরোজপুর, মুজফ্ফরনগর, আলিগড়, লখনৌ, একের পর এক কিন্তু পড়ছে। একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, বারবার একই ঘটনা, মানে সেম মোডাস অপারেন্ডি। জেল খুলে দেওয়া হচ্ছে, গুন্ডা এবং সমস্ত লোক যাচ্ছে, চূড়ান্ত লুটতরাজ হচ্ছে, চূড়ান্ত অরাজকতা চলছে। ব্রিটিশ যাদেরকে পাচ্ছে তাদেরকে মেরে ফেলছে ইনডিসক্রিমিনেটলি, ইনক্লুডিং ফ্যামিলি। ট্রেজারি লুট হচ্ছে, অস্ত্রাগার লুণ্ঠন হচ্ছে, এবং সবাই মিলে দিল্লি আসছে।
এই মোডাস অপারেন্ডিটা চলতে থাকলো এবং দিল্লিতেও, দিল্লি ক্যান্টনমেন্ট অলসো ওরাও জয়েন করলো এই মিরাটের ক্যান্টনমেন্টের সাথে, এবং ব্যাপারটা ধীরে 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 রেড ফোর্টের মধ্যে দিওয়ানি খাসকে সেন্টার বানিয়ে পুরো দিল্লিতে এই অরাজকতাটা শুরু হয়ে গেল। একটা প্রশ্ন এখানে আমার মাথায় আসছে যে একটা কার্তুজ থেকে একটা প্রধানত ধর্মীয় কারণে, ধর্ম নষ্ট হওয়ার কারণে তারা বলল যে আমরা এটা করব না, তারা কি বলবো অসহযোগিতা করলো। বিদ্রোহ তো বিপ্লব বিদ্রোহ কিছুই হয়নি। মঙ্গল পাণ্ডের একটা ঘটনা ঘটলো, সেটা এখন তো শুনে মনে হচ্ছে ওটা একটা জাস্ট একটা ঘটনা, ট্রিগার, ইম্পর্টেন্ট ট্রিগার, খুবই ইম্পর্টেন্ট ট্রিগার, না হলে কিছুই হতো না। তারপর এই যে ঘটনাটা ঘটছে, এই যে পুরো বিষয়টা ঘটছে, এটার পেছনের উদ্দেশ্যটা কি ছিল? এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট আজকের দিনেও বোঝা, যে সৈন্য মানে কে? সৈন্য মানে যার হাতে বন্দুক আছে সেই কি সৈন্য? একটা মানুষ, সৈন্যদের কোথা থেকে রিক্রুট করা হয়, আমি একদম গ্রাউন্ড লেভেল যারা নিচের র্যাঙ্কের কাজ আছে তাদেরকে বলছি, তাদেরকে রিক্রুট করা হচ্ছে সমাজের একটা স্তর থেকে, যাদের কাছে প্রচুর, যাদেরকে বন্দুক এলে পরে ক্ষমতা, তারা নিয়মানুবর্তী থাকে কারণ তাদের একটা স্ট্রাকচারের মধ্যে আছে, তারা একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। যখন এই ডিসিপ্লিনটা থাকবে না, ওপরের স্ট্রাকচারটা নেই হয়ে যাবে, তখন সৈন্যরা কিন্তু আরেকজন বন্দুকওয়ালা মানুষের মতোই, তখন তার কিন্তু ক্ষমতা এবং লুটতরাজটাই মূল হয়ে যায়। এটার উদাহরণ আমরা বারবার দেখেছি ইতিহাসে। সৈন্যদের জন্য নিয়মানুবর্তিতাটা এই জন্য প্রয়োজনীয়, তো ওদের যুদ্ধ না হলেও সবসময় ওদেরকে একটা প্যারেড, ওদেরকে সবসময় একটা নিয়মের মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে রাখা হয়। তার কারণ এটা যে ডিসিপ্লিনটা নষ্ট হয়ে গেলে পরে সৈন্য ব্যাপারটার যে একটা একটা সুন্দর একটা সফিস্টিকেশন সেটা থাকবে না, ওটাকে খোলসের মধ্যে রাখতে হয়। ব্যাপারটা হলো ক্ষমতা থাকবে এবং ক্ষমতার অপব্যবহার হয়ে যাবে, তাই তো? প্রথমত একটা এটা, দ্বিতীয়ত হচ্ছে এরা জেল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, গুন্ডা এবং অন্যান্য সমস্ত এরা বেরিয়ে আসছে। আচ্ছা, প্রথমত রমেশচন্দ্র মজুমদারের মত এবং অন্যান্য আর ঐতিহাসিকদেরও এটাই মত যে ব্রিটিশরা যে এটাকে ছেড়ে দেবে একেবারে, এত সহজে যে একটা শহর জিতে নেওয়া যায়, এটা এরাও ভাবতে পারেনি। আচ্ছা, কাজে এদের মনে হয়েছিল এটা একটা পাসিং ফেজ শুরুর দিকে, যে এই তো আমাদের কাছে ক্ষমতা চলে এসছে, বন্দুক আছে, লুটতরাজ করে নিই। গুন্ডাবাদ যে কোনো জায়গায় একটা অরাজকতা তৈরি হলে প্রথমেই কি হয়, প্রথমেই তো সমাজের যারা মানে কি বলে অসামাজিক তত্ত্ব, তারা তো প্রথমেই এসে লুটতরাজটা করে। ঠিক, কারণ অনুশাসন নেই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, ল অ্যান্ড অর্ডার নেই। তো ল অ্যান্ড অর্ডার ব্রেক হলে তো এরাও আসবে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা, আমাদের মানে আশেপাশে দেখলেই আমরা বুঝতে পারবো। ভারতীয় উপমহাদেশেও খুব সাম্প্রতিককালে একই ঘটনা ঘটেছে। সেটা সবসময় যে সরকার বা বিদ্রোহীরা চাইছেন তাই নয়, অসামাজিকরা তখন ওই ল অ্যান্ড অর্ডারের ভেঙে পড়াটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। একদমই। তো সেটাই হচ্ছে বারবার। কিন্তু এটা যে এত দূর করাবে, ব্রিটিশরা যে ভেঙে পড়ার পরে এতদিন লাগবে ওদেরকে ব্যাপারটা দমন করে আবার ঠিকঠাক জায়গায় আসতে, এটা ওরাও প্রথমে বুঝতে পারেনি। ওরা ভেবেছে আমরা যেটা করছি এটা যে এত বড় হয়ে যাবে এটা বুঝতে পারেনি। বেশ, এটা তো বোঝা গেল। এবং সৈন্যদেরও প্রাথমিক উদ্দেশ্য যে লুটতরাজ ছিল, এ ব্যাপারে রমেশচন্দ্র মজুমদার অন্ততপক্ষে এবং অন্যান্যরাও একেবারে নির্দ্বিধায় বলেছেন যে এই সময় সৈন্যদের যা ব্যবহার তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এদের লুটতরাজ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। বেশ, আচ্ছা, তাহলে ওই যে আমি প্রথম একটা প্রশ্ন করে রেখেছিলাম যেটার উত্তর খোঁজার জন্য এই এপিসোডটা শেষ অবধি আমাদের অপেক্ষা করতে হবে, তার একটা ছোট্ট পয়েন্ট আমি পেলাম। আচ্ছা, এরপরে যাই। এবার তিনটে খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, কানপুর, ঝাঁসি, লখনৌ। তো আমরা এই যে এটার বিস্তার হলো, তো এবার এইটা যে ঘটনাটা ঘটেছে এটার বিস্তার হলো, এই বিস্তারটা এই তিনটে জায়গা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরুটা কোথা থেকে করব? দিল্লিতে আমরা ফিরবো, আমরা কিন্তু দিল্লির আরও অনেক গল্প আছে। কারেক্ট। কানপুর থেকে শুরু করতে পারি, কারণ কানপুর ইম্পর্টেন্ট কেন? নানা সাহেবের জন্য। একদমই। কানপুরের কাছে বিথুর বলে একটা জায়গা, সেখানে নানা সাহেবের তখন থাকতেন, ওখানেই তার প্রাসাদ ছিল। তো এরকম যখন হচ্ছে চারদিকে, তখন কানপুরের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিলের সেন, ইনি নানা সাহেবকে বললেন যে এরকম কিছু একটা হতে পারে কিন্তু আমাদের এখানেও, আমি আপনার উপরে ভরসা করছি, আপনি কিছু সৈন্য সামন্ত দিন যারা এই কোষাগারটা, মানে ট্রেজারি মানে কোষাগারটাকে রক্ষা করবে এবং আমাদের গ্যারিসন বা যেটা মানে অস্ত্রাগার, এটাকে রক্ষা করবে। নানা সাহেব কিন্তু সৈন্য পাঠালেন
এবং বললে যে ব্রিটিশ ফ্যামিলি এদেরকেও নানা সাহেব নিজে আশ্রয় দিলেন। মানে উনি জানতেন হিলারসন একটা জায়গায় রেখেছিলেন ওদেরকে, একটা ছোট ব্যারাকের মধ্যে। নানা সাহেব এটা জানতেন এবং নানা সাহেব বললেন হ্যাঁ এখানে আপনি রাখুন, আর আমার সৈন্যরা 500 সৈন্যর মতো এরা রক্ষা করবে আপনার কোষাগার এবং অস্ত্রাগার। এই একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো এবং ব্রিটিশরা চিরকাল মানে পরেও বলেছে, যখন নানা সাহেবকে নানা সাহেবকে শাস্তিও দেওয়া হয়েছে তখনও তারা বলেছে নানা সাহেবের তখন অবধি ইন্টেনশন কিন্তু এটাই ছিল যে তারা আমাকে সাপোর্ট করবে, ব্রিটিশদের সাপোর্ট একদম। 4 জুন কানপুরে বিদ্রোহ হয়। একই মোডাস অপারেন্ডি এক, ওই জেল খুলে দাও, লুটতরাজ ইত্যাদি। তো এবার ওই মোডাস অপারেন্ডিতে তো অস্ত্রাগার লুণ্ঠন এবং কোষাগার লুণ্ঠন আছে। এলেন এরা 4 জুন। নানার যে সৈন্যরা এরা চলে গেল বিদ্রোহীদের পক্ষে। নানা জানলি কিন্তু মানে নানা এবং তাতিয়া তোপি এদের যে পরবর্তীকালের বয়ান, তাতিয়া তোপির মৃত্যুকালীন বয়ান যখন তার ফাঁসির হুকুম হয়ে গেছে তখন সে কি মিথ্যে বলবে এটা মনে হয় না। তখন তো তার নতুন করে না আমি ব্রিটিশদের পক্ষেই ছিলাম এটা বলে তো তার আর কিছু হওয়ার নেই। তখনও উনি বলছেন যে নানা সাহেব এবং আমরা তখনও ওদের পক্ষে ছিলাম না, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। সেম লাইক বাহাদুর শাহ জাফর, আমাদেরকে বাধ্য করা হয়েছিল যে হয় তোমার ফ্যামিলিকে মেরে ফেলবো নইলে পরে তুমি আমাদের লিডার হও। তখন নানা সাহেব ছেড়ে দেন এবং কোষাগার এবং অস্ত্রাগার লুণ্ঠন হয়। এবং তারপর তারা কল্যাণপুরের দিকে যান, বলেন যে চলুন দিল্লি, বাহাদুর শাহর আন্ডারে ব্যাপারটা চলছে, আপনিও চলুন। নানা সাহেব এই সময় একটুখানি তার মন দুর্বল হয়ে পড়ে এবং তিনি রাজি হন না, মানে আমি দিল্লি যাব না। তখন নানা সাহেব নিজে লিডারশিপটা নেন সেই সময় এবং সেই কারণে তারা 5 জুন ফিরে আসেন আবার। মানে 4 জুন এটা হলো, তারা দিল্লির দিকে রওনা দিলেন 5 জুন, তারপরে ফিরে এলেন আবার কানপুরে। এবার কানপুরে নানা সাহেবের আন্ডারে ওই যেভাবে বাহাদুর শাহ লিডার তেমনিভাবে নানা সাহেব লিডার, তাদের আন্ডারে এবার পুরো জায়গাটা ব্রিটিশদেরকে, ওরা ওই ব্যারাকের মধ্যে রয়েছে, ওখানে ওদের উপরে আক্রমণ চলছে, কারণ মেরে ফেলতে পারেনি, কারণ হিলারসন আগেই ওদেরকে সরিয়ে দিয়েছিল ব্রিটিশ যারা ফ্যামিলিগুলো আর কি। 900 মতন মানুষ, তার মধ্যে প্রায় 327 জন মহিলা এবং শিশু, এরা সব ব্যারাকের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে চলছে। এবার তো প্রথম কাজ হচ্ছে এদের এই কানপুরে কি হয়েছিল অ্যাকচুয়ালি, এই যে সরানো হলো এদেরকে, এটা কানপুরের সেপাইদের খুব খারাপ লেগেছিল। ওখানে ডিসব্যান্ড করার আগেই যে হতে পারে এখানে আক্রমণ, এখানে আমাদের সিপাহীরা বিদ্রোহ করতে পারে, এই কারণে ম্যাজিস্ট্রেট ওখানকার সমস্ত ব্রিটিশ ফ্যামিলিকে সরিয়ে ব্যারাকে মানে ওই একটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছিলেন। এটা কানপুরের সৈন্যদের সেপাহীদের প্রচণ্ড আত্মসম্মানে লেগেছিল যে আমরা লয়্যালটি কেন দেখালাম, তাহলে আমাদের উপরে তো আমার বসরাই ভরসা করছে না, তাহলে আর এই লয়্যালটি দেখিয়ে লাভ কি বস। ঠিক। এবার এরা আক্রমণ করা শুরু করলেন ওই ব্যারাকের ওপরে। আক্রমণ চলছে, কিছুতেই ব্যারাকটাকে ভাঙতে পারছেন না, কারণ ওটার ভেতরে কিন্তু লয়াল সৈন্যরা লড়ছে সিপাহীদের সাথে, মানে বিদ্রোহী সিপাহীদের সাথে। ঠিক আছে, তারা কিন্তু সবাই ইউরোপিয়ান নয়, তাদের মধ্যে প্রচুর ভারতীয় সিপাহী রয়েছেন যারা লড়ছেন বিদ্রোহী সিপাহীদের সাথে, এবং নানা সাহেবের ফোর্সকে কোনোভাবেই মানে নানা সাহেবের ফোর্স কোনোভাবেই তাদেরকে হারাতে পারছে না। এই যুদ্ধটা চললো প্রায় এই 7 জানুয়ারি থেকে প্রায় 20 দিন, 25 দিন 25 দিন যুদ্ধ চললো, ব্যারাক তারা ভাঙতে পারছে না, কিন্তু ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে লোকজন। ক্যানন বল যেটা আমরা পরে দেখবো লখনৌতে রেসিডেন্সিতে হয়েছিল, সেই জিনিসটাই হচ্ছে ওখানে। এবার 26 জুন নানা বললেন, এটা খুব ইন্টারেস্টিং, সতীচৌরা ঘাটের ঘটনা। 26 জুন নানা বললেন, একজন মহিলাকে পাঠালেন ব্যারাকে, যিনি এই প্রস্তাব দিলেন যে আপনাদের যারা আছেন আপনারা এই শহর ছেড়ে চলে যান, শহরটা এবার আমাদের। নানা এবার নিজেকে পেশোয়া হবেন, শহরটা এবার আমাদের, আপনারা চলে যান, আপনাদের যাওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। 40খানা বোট তৈরি হবে, তার জন্য ট্রিটি সাইন হলো, মৈত্রী স্থাপন হলো যে আপনাদের চলে যাওয়ার রাস্তাটা আমরা করে দেবো। ফ্যামিলি ট্যামিলি আছে, তো উন্ডেড লোকজন আছে, 40টা বোট সাজানো হলো, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হবে। তারা বেরোলেন, বোটে বসলেন, এবার তাদের উপর অকথ্য গুলিগালা শুরু হয়ে গেল।
এই যে যতজন ছিলেন 900 জনের মধ্যে কিছু তো নিশ্চয়ই যুদ্ধেও মারা গেছেন, বাকিদের মধ্যে মাত্র 4 জন বাঁচতে পেরেছিলেন। বাকি সবাইকে হয় ওই বোটগুলোতে আগুন লাগানো হয়েছিল, তো তারা জীবন্ত দগ্ধ হয়েছিলেন, এবং এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন। একটা এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় আসছে যে তাহলে কি নানা সাহেবের লিডারশিপটা তারা শুনছিলেন না, নাকি নানা সাহেব এটা জেনেই এটা করলেন? আচ্ছা, কানপুরে নানা সাহেবের আন্ডারে 2টো ম্যাসাকার হয়েছিল। একটা হচ্ছে সতীচৌরাঘাটের ম্যাসাকার, এর থেকেও বড় একটা ম্যাসাকার হয় যেটা বিবিঘরের ম্যাসাকার। বিবিঘরের ম্যাসাকারের ক্ষেত্রে আমরা জানি নানা সাহেব নিজে অর্ডার দিয়েছিলেন ওই ম্যাসাকারটা করার। এটার ক্ষেত্রে এটা খুব ক্লিয়ার নয় যে নানা সাহেব নিজে এটার অর্ডার দিয়েছিলেন কিনা। আচ্ছা, কিন্তু এই সতীচৌরাঘাটের এই যখন সবাইকে মেরে ফেলা হলো এবং জ্বালিয়ে দেওয়া হলো, তারপর নানা সাহেব নিজে পেশোয়া নিজেকে ডিক্লেয়ার করলেন এবং এই যে সতীচৌরাঘাটের ঘটনাটাকে সেলিব্রেট করেছিলেন। তার মানে হতে পারে তার অর্ডার ছিল হয়তো। হ্যাঁ, 30শে জুন প্রচণ্ডভাবে সেলিব্রেট করা হলো এই ঘটনাটা। তো এটা একটা এবং এবার এখানে একটা আছে যে সেই সময় অবধি কিন্তু, মানে এটা আমরা জুন 27-এর কথা বলছি, সেই সময় অবধি ব্রিটিশদের একজন জেনারেল নীল বলে, তিনি ওই কলকাতা থেকে এদিকে আস্তে আস্তে কানপুর অবধি আস্তে আস্তে বেনারসের এখানে, এবং তারপরে অকথ্য অত্যাচার কিন্তু তিনিও করছেন, সেম টাইপের, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছেন এবং যাকে পারছেন তাকে মেরে ফেলছেন, এবং মেরে ওই একটা ছবি খুব চলে যে গাছে টাঙিয়ে দেওয়া, ফাঁসি মেরে গাছে টাঙিয়ে দেওয়া একটা, মানে রাস্তা দিয়ে যেতেই যেন তুমি দেখতে পাও যে আমাদের সাথে বিদ্রোহ করলে কী হয়, এবং সেটা সিভিলিয়ানদের সাথেও হচ্ছিল। এই অকথ্য অত্যাচারটা জেনারেল নীলও করছিলেন। কাজেই হতে পারে যে তার জন্য এরা একটু ট্রিগার্ড হয়ে গেছিলেন যে তাহলে আমরাই বা ছাড়বো কেন, মানে অরাজকতা। এটা কিন্তু যুদ্ধ হচ্ছে না, সিভিলিয়ানদের উপরে অত্যাচার, মানে এটা সিভিল ওয়ার হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, তো এই অরাজক অবস্থার মধ্যে নানা সাহেবের এটা হলো এবং নানা সাহেব নিজেকে পেশোয়া ঘোষণা করলেন। এটা জুনেই ঘটে গেল? হ্যাঁ, জুনের 27 তারিখ। মানে শুরু হলো 29শে মার্চ থেকে, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে ব্রিটিশরাও অত্যাচার শুরু করে দিয়েছে সিভিলিয়ানদের উপর, এবং তার সঙ্গে সৈন্যরাও সিভিলিয়ানদের উপর অত্যাচার, ব্রিটিশদের উপর অত্যাচার করছে, এবং সিভিলিয়ানদের উপরে অত্যাচার নিশ্চয়ই হচ্ছে। হ্যাঁ, মানে দিল্লিতে তো হয়েইছে। দিল্লিতে জীবনলাল এবং অন্যান্য অনেক তাদের জবানবন্দি রয়েছে, তাদের জার্নাল, তাদের ডায়েরি এন্ট্রি পাওয়া গেছে, যেখানে দিল্লিতে কিন্তু যে কোনো, মূলত অত্যাচারটা তো বানিয়া এবং মহাজনদের উপরে, যাদের থেকে এরা লোন নিয়ে রেখেছে, সুদের টাকা, তাদের রেকর্ড পুড়িয়ে দেওয়া, তাদেরকে ফ্যামিলিকে মেরে দেওয়া। জওহরের মতো ঘটনাও ঘটেছে সিপাহীদের থেকে বাঁচার জন্যে, ব্রিটিশ সিপাহী নয়, বিদ্রোহী সিপাহীদের থেকে বাঁচার জন্যে ইন্ডিয়ানরা করেছে বহু। হ্যাঁ, দিল্লিতে বহু মহিলা নিজেরা আত্মাহুতি দিয়েছেন, আগুনে পুড়ে কিনা সেটা জানা যায় না, কিন্তু আত্মাহুতি দিয়েছেন যে সম্মান থাকবে না। ফিরে আসি কানপুরে। কানপুরে আপাতত এখানে ছাড়ি। ঝাঁসি খুব ইম্পর্ট্যান্ট। ঝাঁসিতে বিদ্রোহী সৈন্যরা পৌঁছলো এবং ওখানকার একটা ছোটো ফোর্ট ছিল, সেটাকে দখল করলো। আরেকটা ফোর্টে সমস্ত ফ্যামিলি ছিল ব্রিটিশদের। তো যখন ফোর্ট দখল করলো তখন এই সৈন্যরা বলল যে একই কানপুরের মতো, যে আপনাদেরকে আমরা যেতে দেবো, আপনারা ফোর্টটা আমাদের দিয়ে দিন। ওরা বললো হ্যাঁ, ফোর্ট নিয়ে না, আমাদের ফ্যামিলিদের যেতে দাও। প্রায় 57 জন মহিলা, 57 জন পুরুষ এবং 12 জন মহিলা এবং 23টা বাচ্চা এই ফোর্টে তখন যারা ছিল, তারা যখন বেরোতে গেছে তখন বেরোলো সবাই, তাদেরকে ধরে নিয়ে একটা মাঠে নিয়ে গিয়ে মেরে ফেললো সিপাহীরা সবাই। সেম জিনিস সতীচৌরাঘাটের মতো। রানী লক্ষ্মীবাই তখন ঝাঁসির রানী। এটা কিন্তু রানী লক্ষ্মীবাইয়ের একেবারে পছন্দ হয়নি। রানী লক্ষ্মীবাই তখনও পর্যন্ত সিপাহীদের সাথে যোগাযোগই হয়নি তার। আচ্ছা, মানে যেরকম বাকি দু জায়গায় দেখা গেল যে ওরা গিয়ে বললো যে আপনি এখানকার সম্রাট, আপনি আমাদের লিডার, এইটা রানী লক্ষ্মীবাইয়ের সময় করেনি ওরা। না, বেশ। রানী লক্ষ্মীবাই এই সময় প্রচণ্ডভাবে দুঃখিত হলেন এই ঘটনাটাতে। আমার মনে হয় আমি আগে থেকেই একটু বলে দিই যে পুরো আমি যতদূর পড়লাম দুটো বই মিলে 1857 পুরো ঘটনাটার মধ্যে যদি সবচেয়ে সম্মানীয় কেউ লড়াকু হয়ে থাকেন ভারতের পক্ষ থেকে, তিনি হচ্ছেন রানী লক্ষ্মীবাই। তার মতো কেউ ছিল না। তিনি তখন প্রচণ্ডভাবে এটা আহত হলেন, মানে মনের দিক থেকে, এবং ব্রিটিশদেরকে লিখলেন তিনি যে এই ঘটনা ঘটছে, আমি কি করব বলুন, আমার এটা কিন্তু সায় নেই, আমি কিন্তু একেবারেই ওদের পক্ষে নই। ব্রিটিশরা তখন লিখে পাঠালেন
রানীকে যে আমাদের তো সব লোককে মেরে ফেলেছে, আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, আমাদের হয়ে আপনি শাসন চালান আপাতত। রানী লক্ষ্মীবাঈ কিন্তু ব্রিটিশদের হয়েই শাসন চালাচ্ছিলেন। এখানে একটা জিনিস, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বাহাদুর শাহ জফর, তার সঙ্গেও ব্রিটিশদের একটা কানেকশন ছিল, মানে ব্রিটিশদের হয়ে করছিলেন। নানা সাহেবও তাই, মানে নানা সাহেব যাই না কি, মানে প্রথমে তো ব্রিটিশদের সঙ্গে দাঁড়িয়ে ছিল, এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের ক্ষেত্রেও তাই। তো মানে আমার একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এখানে, যে ব্রিটিশরা সেই মুহূর্তে কি করছে? মানে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সিভিলিয়ান ব্রিটিশদের মারা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই, যা খুশি তাই হচ্ছে, ব্রিটিশরা তখন কলকাতায় বসে বা এই রাজধানীতে বসে কি করছে তারা, সেটার কি কোনো? হ্যাঁ, তখন তারা প্ল্যানিং করছিল যে হ্যাঁ এটাকে কিভাবে দমন করা যায়। কিন্তু হঠাৎ হঠাৎ করে হচ্ছে, তো এক একটা শহরে হঠাৎ করে ফুটে উঠছে, এবং কোনখানে হবে সেটা বলা যাচ্ছে না, কারণ সবখানে হচ্ছেও না। তাহলে এই ফ্যামিলিটা ফোর্টে কেন গিয়ে সেফটি নিল? কারণ ওরা খবর পেয়েছিল, খবর পেয়েছে আসছে, কাজে ফোর্টে গিয়ে আপাতত সেফটি নাও। চট করে তো তখন কারণ সবাইকে কলকাতা নিয়ে যাওয়া সম্ভব না, অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবে কে? ঠিক, অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে তো যেতে পারে না কেউ। কারেক্ট। তো এই চলছিল। এবার ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের হয়ে সম্মান চালাচ্ছেন। ঝাঁসির লক্ষ্মীবাঈ অ্যাকচুয়ালি বিদ্রোহে যোগ দেন তখন যখন ব্রিটিশরা ওকে সন্দেহ করতে শুরু করে। আচ্ছা, উনি নিজেই লিখেছেন যে যখন এরা সন্দেহ করতে শুরু করে যে আমি এদের সাথে যুক্ত আছি, তখন আর আমার কাছে কোনো উপায় ছিল না এদের সাথে যুক্ত হওয়া ছাড়া, কারণ ব্রিটিশরা ওর ওপরে আক্রমণ করা শুরু করেছিল। সেখানে আমরা আসবো, বেশ এগোই। এবার আমাদের মানে এই সময় ধীরে ধীরে আমরা এবার দেখছি যখন শহরগুলো সৈন্যদের হাতে, বিদ্রোহী সৈন্যদের হাতে পৌঁছে যাচ্ছে, তখন অন্যান্য বেশ কিছু মানুষ এর মধ্যে যোগ দিচ্ছেন, যেমন জমিদাররা, তালুকদাররা যোগ দিচ্ছেন, কারণ তাদের চলে গেছিল, ল্যান্ড চলে গেছিল। কাজে এরা তার বুঝলো যে হ্যাঁ এইটা যদি সফল হয় আমরা তো আবার নিজেদের জায়গার মানে আগের অবস্থাটা ফিরে আসবে, আমরা আবার নিজেদের জায়গার রুলার হয়ে যেতে পারবো। তারা যোগ দিচ্ছেন। গুন্ডা সম্প্রদায় যারা ছিল, সমাজের অসামাজিক মানুষজন, তারা যোগ দিচ্ছেন এটার মধ্যে। এ তো অরাজকতা একটা চলছে, এর মধ্যে লুট করার বিরাট পসিবিলিটি আছে, তারা যোগ দিচ্ছে। বেশ কিছু এই ধরনের মানে ঠগি জাতীয় যারা ছিলেন আর কি, সম্প্রদায় ছিল, তারা যোগ দিয়ে দিচ্ছেন, কারণ তারা এই লুটতরাজ করেই খেতেন। গুজ্জার, জাট, এরা যোগ দিচ্ছেন এখানে, ঠিক আছে। তার সাথে সাথে আরেকটা জিনিস শুরু হলো, একটু আগে থেকেই শুরু হয়েছিল, সেটা হচ্ছে এটাকে একটা ধর্মীয় রং দেয়া শুরু হলো এবার। আচ্ছা, সেটাকে মৌলভী আহমদুল্লাহ মূলত এটা লিড করেন। আহমদুল্লাহ ছিলেন ফৈজাবাদ থেকে, ফৈজাবাদ লখনৌর কাছে। উনি বেসিক্যালি ম্যাড্রাসের লোক। ম্যাড্রাসে উনি প্রথমে চেষ্টা করেছিলেন এটা করার, যে আমি এখানে একটা জিহাদ করব ব্রিটিশদের এগেনস্টে। ওই আগে থেকে চলছে ওয়াহাবি, ওখানে কিছু করতে না পারে তারপরে উনি এখানে শুরু করলেন, আমাদের নর্থ ইন্ডিয়ায় উনি করলেন যে এটা হচ্ছে জিহাদ। এবং এর সঙ্গে এই যেহেতু এই ঘটনাটা ঘটছে, উনি এটাকে কানেক্ট করে দিলেন। বাহাদুর শাহ, মুঘলরা রাজ করত ইসলামের নামে, কাজেই সিপাহীরা যখন দিল্লিতে নিজেদের ফ্ল্যাগ ওড়াচ্ছেন, সেই ফ্ল্যাগটা কিন্তু প্রফেট মোহাম্মদের ফ্ল্যাগ এবং সবুজ ফ্ল্যাগ। এবং অন্যান্য জায়গাতেও তাই হচ্ছে, শুধুমাত্র নানা সাহেব এবং পেশোয়াদের যেই এলাকাগুলো সেখানে সেটা হচ্ছে না। কাজেই একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, আবার বোধহয় আমরা মধ্যযুগের যেই স্ট্রাকচারটা ছিল, একদিকে মুঘল আরেকদিকে এই মারাঠা বা শিখ, এই জায়গাটা আমরা পৌঁছে যাওয়ার মতন একটা জায়গায় কিন্তু পৌঁছচ্ছিল আবার। কারণ দিল্লিতে এটা হচ্ছিল যে সৈন্যরা বলেছে যে হিন্দুরাও যোগ দাও এতে, কারণ আমরা যখন জিতবো তোমরা যদি যোগ দাও তাহলে আমরা গোহত্যা নিষিদ্ধ করব। মানে আমরা গোহত্যা নিষিদ্ধ করব, অর্থাৎ এটা কিন্তু মুসলিম রুল থাকছে, তোমরা যোগ দিয়েছো বলে তোমাদেরকে এটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে। এরকম একটা ধর্মীয় রং এলো, ধর্মীয় রং, হ্যাঁ এরকম একটা ধর্মীয় রং এলো, সাংঘাতিকভাবেই এলো বলা যেতে পারে। যে কারণে পেশোয়ারা, এই নানা সাহেবেরা, এরা আলাদাই থেকে গেলেন, আর বাহাদুর শাহেরা আলাদাই থেকে গেলেন। এবং শিখরা কোনোভাবেই সাপোর্ট করলো না এই বিদ্রোহটাকে, কারণ শিখদের কাছে ব্রিটিশার্স ওয়ার মোর প্রেফারেবল দ্যান মুঘলস, কারণ তাদের সাথেও তো মুঘলদের একটা দীর্ঘদিনের ধর্মীয় এবং রাজনৈতিক লড়াই চলছিলই।
মারাঠাদের সাথেও চলছিল। কাজে শিখরা একদিকে পাঞ্জাবের পাটিয়ালার যারা রাজা এবং শিখদের যারা সৈন্য, শিখ ইনফ্যান্ট্রি যারা, তারা কিন্তু ব্রিটিশদের হয়ে লড়াই করে গেলেন। লেসার ইভিল চুজ করলো আর কি। পেশোয়ারা মানে এই মারাঠাদের যারা, তারা অনেকটা একত্র হয়েছিলেন। নানা সাহেব, রাও সাহেব যিনি হচ্ছে নানা সাহেবেরই ভাইপো, তাতিয়া টোপে তার সেনাপতি, লক্ষ্মীবাই যোগ দিলেন তার মধ্যে, কিন্তু হোলকাররা যোগ দেয়নি, সিন্ধিয়ারা যোগ দেয়নি গোয়ালিয়রের, এরা কখনো এটার মধ্যে যোগ দেয়নি। এই হচ্ছে ঘটনা। বেশ, আচ্ছা বেশ। আচ্ছা, এইবার তো একটা খুব ইম্পর্টেন্ট কথা হলো আওয়াধ বা লখনৌ। আমরা যারা যারা সবাই ফেলুদা যত পড়েছি রেসিডেন্সির ব্যাপারে কথা বলেছি। রেসিডেন্সি জানি, ফেলুদা বলেছিল সিপাহী বিদ্রোহের সময় এই রেসিডেন্সির খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আমরা সবাই জানি। আওয়াধ যেহেতু অযোধ্যার একটা কানেকশন আছে এবং সেটা ব্রিটিশরা অধিগ্রহণ করেছে বা ব্রিটিশরা এখন চালাচ্ছে, সেটাও একটা কারণ নিশ্চয়ই ছিল এইটার পেছনে। দেখ, আওয়াধটা আলাদা করে ইম্পর্ট্যান্ট এই জন্যে যে এই নানা সাহেব এবং লক্ষ্মীবাইয়ের ক্ষেত্রে এক ধরনের স্ট্রাকচার, এবং বাহাদুর শাহ এক ধরনের আমরা স্ট্রাকচার দেখতে পেলাম, যার মধ্যে একটা ধর্মীয় রং আছে, যার মধ্যে একটা এই জাতীয় ব্যাপার আছে যে এরা যাচ্ছে সৈন্যরা, বাধ্য হয়ে লিডার একটা ফিগার হেড বসানো হচ্ছে। আওয়াধ কিন্তু তা নয়। আওয়াধের মধ্যে লখনৌতে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল সেটার চরিত্র একেবারেই আলাদা। সেখানে কারণ হচ্ছে তার 1 বছর আগেই আওয়াধ থেকে ওয়াজিদ আলী শাহকে বিতাড়িত করা হয়েছে, রাগ রয়েছে তার একটা। বেগম হজরত মহল যিনি, তিনি এই মানে তখন থেকেই ফুঁসছেন, ইনি একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছেন। এবার তালুকদার যারা ছিল তাদের জমি জমা চলে গেছে, এরা সবাই একত্র হওয়া শুরু করলো সিপাহীদের সাথে। এবং বেগম হজরত মহল নিজে এই একমাত্র যিনি নিজে থেকে বললেন আমি তোমাদের লিডার এবং আমি লিড করব। পুরো যে ফোর্সটা, এটা অনেক বেশি ডিসিপ্লিন ফোর্স। এরা কিন্তু লখনৌতে কিন্তু সেভাবে লুটতরাজটা হয়নি, যেটা অন্যান্য জায়গায় দেখা গেল, কানপুরে দেখা গেল, মিরাটে দেখা গেল, দিল্লিতে দেখা গেল। লখনৌতে কিন্তু ইট ওয়াজ সেন্টার্ড অ্যারাউন্ড রেসিডেন্সি, অনেক বেশি স্ট্রাকচার্ড, কারণ হজরত মহল নিজে ওখানে রয়েছেন। এবং এই যে আহমদুল্লাহ বললাম, উনিও তখন যোগ দিয়েছেন ওনার সাথে। বেশ, তো কাজে এটা রয়েছে। তার মধ্যে ধর্মীয় জায়গাটা একটু কম, অনেকটাই কম ইনফ্যাক্ট লখনৌতে। হেনরি লরেন্স খুব ইম্পর্টেন্ট একজন, স্যার হেনরি লরেন্স ইম্পর্টেন্ট। উনি ছিলেন লখনৌর ম্যাজিস্ট্রেট। উনি দুটো জায়গা বুঝেছিলেন যখন এরকম কিছু হতে পারে, তখন উনি দুটো জায়গায় সবাইকে সরিয়ে নিয়েছিলেন, মানে দুটো জায়গা বানিয়েছিলেন, মাচ্ছি ভবন এবং রেসিডেন্সি ওনার নিজের থাকার জায়গা, বড় এলাকা। যারা গেছেন লখনৌ তারা জানেন। উনি রেসিডেন্সিতে সবাইকে ঢুকিয়ে নিলেন, রেসিডেন্সিতে আসো। এবং তার সাথে তার যে জুনিয়র অফিসাররা তারা বলেছিল যে তাহলে এবার নেটিভ সবাইকে বাদ দিয়ে দেওয়া, নেটিভ ফোর্সের বাদ দিয়ে দেওয়া হোক, তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। হেনরি লরেন্স বলেছিলেন না, এরা লয়াল, এরা আমাদের হয়ে লড়বে, এই ভরসাটা হেনরি লরেন্সের ছিল। উনি তাদেরকে ডেকে পাঠালেন। তার মধ্যে 150 জন প্লাস পেনশনার যারা আগে ছিল, তারা রেসিডেন্সিতে প্রোটেকশনের জন্য এলো। সবাই কিন্তু এদেশীয়, সব ভারতীয়, ইউরোপিয়ান অল্প ছিলেন, বেশিরভাগই হচ্ছে এদেশীয়। তারা কিন্তু এই 8 মাসের যে সিজ হয়েছিল লখনৌতে রেসিডেন্সিতে, তাদের মধ্যে একজনও ছেড়ে বিদ্রোহী দলের যোগ দেয়নি। তারা নিজেদের প্রাণের বিনিময়ে তারা লড়াই করে গেছে সিপাহীদের সাথে ব্রিটিশদেরকে বাঁচানোর জন্য। লয়ালটি। দেখ, সৈন্যদের মধ্যে না নাম নামক নিশান খুব ইম্পর্টেন্ট একটা অনার কোড। অনার কোড থাকে তো, नमक इज़ अ वेरी इंपॉर्टेंट ऑनर कोड। हमने आपका नमक खाया है, हम गद्दारी नहीं कर सकते। তো এই এরা কিন্তু করেছিল, এরা প্রোটেক্ট করেছিল। হ্যাঁ, এবং এই জুন 29 থেকে এই রেসিডেন্সির সিজ আরম্ভ হয়। এটাকে কি এক্স্যাক্টলি হয়েছিল, কিভাবে হয়েছিল? সমস্ত ব্রিটিশ ফ্যামিলি এবং যারা যারা ব্রিটিশ ইউরোপিয়ান ছিলেন, তাদের সবাই ওই রেসিডেন্সির এলাকাটার মধ্যে তাদেরকে ঢুকিয়ে ফেলা হয়। বাকি প্রায় 6500 মতো ফোর্স, এবং নিত্য নতুন বাড়ছে, কারণ যেহেতু বেগম হজরত মহল লিড করছেন তাদেরকে, নিত্য নতুন বাড়ছে। তারা অনবরত গোলাবর্ষণ এবং গুলিবর্ষণ করে চলেছেন ওখানে। কিন্তু 8 মাস ধরে এই যে 150-200 সৈন্য ছিল, এরা 8 মাস ধরে এটাকে আটকে রেখে দিয়েছিল, কেউ ঢুকতে পারেনি রেসিডেন্সিতে।
কিন্তু গোলায় এবং গুলিতে প্রচুর মানুষের প্রাণ গেছে, এবং রেসিডেন্সিতে যারা গেছেন তারা জানেন যে মানে অবশ্যই ইনোসেন্ট মহিলারা, এরা একেবারে সাংঘাতিকভাবে তাদের ক্ষতি হয়েছিল, শিশু তারা মারা গেছিলেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। স্যার হেনরি লরেন্স নিজে মারা যান, প্রতিদিন 15 থেকে 20টা মৃত্যু হচ্ছিল ওখানে এই 8 মাস ধরে, এবং এতদিন ধরে ব্যাপারটা চলছে। কিন্তু তারা আটকে রেখে দিয়েছিলেন, তারা ঢুকতে দেননি কেউ রেসিডেন্সিকে পুরোপুরি অধিকার করতে, কিন্তু এরা পারেনি। কারণ লিডারশিপটা ছিল বলে এটা হলো ওখানে। তো আমরা আসবো যে রেসিডেন্সিটা কী করে তারপরে ব্রিটিশরা জয় করলো সেইখানটাতেও আসবো। তুই যে প্রশ্নটা করলি যে ব্রিটিশরা কী করছিল সেই গল্পতে আসবো। আগে হচ্ছে প্রথম পার্টটা, আগে সিপাহীরা কী করছিল সেটা। বিহারে একটা কুঁয়ার সিং এর গল্প আছে, আরা জগদীশপুরের যিনি, তিনিও প্রাথমিকভাবে কিন্তু ব্রিটিশদের সঙ্গেই ছিলেন। প্রাথমিক একই গল্প, ওই নানা সাহেবের যা গল্প ওনারও তাই গল্প, একেবারেই সাথে ছিলেন। যখন সৈন্যরা গিয়ে বললো তখন বললো যে আমাকে হয় মেরে ফেলবে নয়তো এদের সাথ দিতে হবে, কাজেই কুঁয়ার সিং যোগ দিলেন ওদের লিডার হিসেবে। যোগ দেওয়ার পরে তারা লিডারশিপ হিসেবে তারা গেলেন, ম্যাজিস্ট্রেটের বাংলো অ্যাটাক হলো, পারলেন না, হেরে গেলেন, এই সমস্ত। দানাপুরও ছিল সেখানে। দানাপুরে, হ্যাঁ, দানাপুরের বলা হয় অনেক জায়গায় যে দানাপুরে নাকি উনি আগে থেকে সৈন্যদের সাথে প্ল্যান করে ব্যাপারটা করেছিলেন, এটার কোনো এভিডেন্স নেই, কোনো সৈন্যদের সাথে উনি করেছিলেন বলে এভিডেন্স নেই। এই কথাটা ব্রিটিশদের কানে পৌঁছেছিল যে উনি কনস্পিরেসি করছেন, ষড়যন্ত্র করছেন, কুঁয়ার সিং ষড়যন্ত্র করছেন দানাপুরের সৈন্যদের সাথে। এই কথাটা কিন্তু আগেই খবর পৌঁছেছিল ব্রিটিশদের কাছে। ব্রিটিশরা কুঁয়ার সিংকে পাটনায় ডেকে পাঠায় যে আপনি এসে একটু এক্সপ্লেন করুন, কারণ কুঁয়ার সিংয়ের জমি জমা নিয়ে নেওয়া হয়েছিল, উনি খুব মানে ব্যাংক্রাপ্টসির মতো হয়ে গেছিলেন, দেউলিয়া হয়ে গেছিলেন। কুঁয়ার সিং যেদিন দেখা করার কথা সেদিন বলেন যে আমার শরীর খারাপ, যেতে পারবো না। ব্রিটিশদের সন্দেহ আরও ঘনীভূত হয়, তখন তারা একটা লোককে পাঠায়ও যে কী ব্যাপার দেখো তো, তারা গিয়ে দেখে আসলেই কুঁয়ার সিংয়ের শরীর খারাপ। আচ্ছা আচ্ছা। তো কুঁয়ার সিং এটা করেননি, এটা বোঝা যায় মোটামুটি। এবার আমরা আসি ব্রিটিশরা কি করছিলেন, তাই তো? তার আগে শুধু একটা জিনিস, এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হলো, একটা জিনিস এই অবধি থেকে বোঝা গেল যে সেই সময় বিভিন্ন অঞ্চল অনুযায়ী বিদ্রোহের যে চরিত্র সেটা ভ্যারি করেছে, সেখানকার আর্থসামাজিক অবস্থানের উপর, সেখানকার সেই মুহূর্তের তাদের লিডারের ডিসিশনের উপর, বা তার লিডারের ঠিক কী ধরনের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য এইভাবে বিষয়টা বিভিন্ন জায়গায় কিন্তু চরিত্র বদল হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। বিশেষ করে যদি দেখি কানপুর, লখনৌ এবং ঝাঁসিতে। এবার আসি আমরা ব্রিটিশরা কী করছিল। হ্যাঁ, সে দেখ, যেমন ধর তোর দিল্লি এবং কানপুরের তো আমরা দেখলাম সতীচৌরা ঘাটের একটা ঘটনা। দিল্লিতে যেই অরাজকতাটা আমরা দেখেছি সেটা কিন্তু অন্য কোথাও দেখা যায়নি, সেভাবে অতটা দেখা যায়নি। রেসিডেন্সির উপরে অত্যাচার হচ্ছে কিন্তু একটা জায়গার উপরে হচ্ছে, দিল্লি শহরটার উপরে হয়েছে পুরো। দিল্লি বলে না, দিল্লি এমন একটা আনফর্চুনেট শহর যেটাকে বারবার লুট করা হয়েছে বিভিন্নভাবে, এবং বহু মানুষ, জীবনলাল এবং ইত্যাদি এদের বয়ানে পাওয়া যায় যে এই সিপাহীরা, এই বিদ্রোহী সিপাহীরা এবং যারা তাদের সাথে এসেছিলেন, তারা যেই লুটতরাজটা দিল্লিতে করেছিলেন ওই কদিনের মধ্যে, সেটা নাদির শাহের আক্রমণের সাথে তুলনা করা যায়। নাদির শাহ মানে তো সে তো ডেঞ্জারাস ব্যাপার ছিল। আচ্ছা, এতটা খারাপ? হ্যাঁ, সবার উপরে। এবং প্রচুর এরকম লেখা পাওয়া গেছে, বললাম তো, বানিয়া ইত্যাদি কমিউনিটির মহিলারা আত্মাহুতি দিয়েছেন নিজের সম্মান বাঁচানোর জন্য। দোকান প্রাসাদ বন্ধ প্রতিদিন, এবং বাহাদুর শাহ বারবার ব্রিটিশদের লিখে পাঠাচ্ছিলেন কিন্তু সেই সময় যে আমার কাছে প্রচুর কমপ্লেন্ট আসছে প্রতিদিন যে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, লুট করে নেওয়া হচ্ছে, অত্যাচার হচ্ছে, যাদের কাছে একটুও সন্দেহ হচ্ছে যারা ব্রিটিশদেরকে মানে ব্রিটিশদের কাছাকাছি তাদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রচুর এরকম ঘটনা ঘটছে। বাহাদুর শাহর কথাও মানছেন না এরা। বাহাদুর শাহ তো দুর্বল। বাহাদুর শাহ তার আগের এপিসোডটা দিয়ে আমরা বলেছি বাহাদুর শাহ কতটা দুর্বল ছিলেন। তার ছেলে ফখরুদ্দিন, সে গিয়ে ব্রিটিশদের সাথে সন্ধি স্থাপনা করে ফেলেছিল যে বাহাদুর শাহ মারা গেলে পরে আমরা রেড ফোর্ট ছেড়ে দেব। বাহাদুর শাহ তখন প্রায় 90 বছর বয়স, কবিতা টবিতা লেখেন ইত্যাদি এসব করেন আর কি। এবং ওনার ওই জ্যোতিষে বিশ্বাস, উনি ভাবতেন যে মুঘল সাম্রাজ্য জ্যোতিষ দিয়েই আমি ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ, উনি
আচ্ছা, ঘটনা কিন্তু কম নেই যে পার্সিয়ার রাজা মানে ইরানের রাজার কাছে দুবার লোকও পাঠানো হয়েছিল যে আপনি এসে উদ্ধার করে দিন ভারতবর্ষে আমাদের পক্ষে, কিন্তু কোনো সিরিয়াস ডিপ্লোম্যাটিক মিশন সেটার কোনো ফলো আপ নেই। মানে জামা মসজিদে, দিল্লি জামা মসজিদে বলে পোস্টার টোস্টার লাগানো হয়েছিল যে সমস্ত মুসলিমরা এক হও, আবার এই দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে, পারস্যের রাজা আসছেন আমাদের সাথে লড়াই করার জন্য। নাথিং সিরিয়াস হ্যাপেন্ড। তো বাহাদুর শাহর কোনো ইন্টারেস্ট ছিলই না, মিলিটারি ট্রেনিং ছিল না। তো উনি এমনি দুর্বল, এবং সৈন্যরা যারা এলেন এরা এরা এতটাই উগ্র প্রকৃতির, এরা বাহাদুর শাহকেও মানছে না। বাহাদুর শাহকে বুড্ডা ফুড্ডা বলে দিচ্ছে। হ্যাঁ, এবং বাহাদুর শাহ যখন বলছেন যে সমস্ত ব্রিটিশদেরকে সিভিলিয়ানদেরকে মেরো না, বলছে এইসব ভুলভাল কথা, হবে না এগুলো। এবং বাহাদুর শাহ যাকে বানাচ্ছেন ওদের কমান্ডার ইন চিফ, আরে তোমাকে হেড বানিয়েছি মানে কি, কমান্ডার ইন চিফও তো আমি বানাবো, সেও কোনো কাজের নয়। ঠিক আছে, তারপরে বখত খানকে উনি নিযুক্ত করলেন। বখত খান বারেলি থেকে এলেন, উনি একজন মিলিটারি দক্ষ মানে লোক আর কি, তাকে নিযুক্ত করলেন। এরা খেপে গেল, না না এত ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকতে পারবো না। আচ্ছা, তো একেবারেই কোনো নিয়ম কানুনের কোনো রকম ব্যাপার ছিল না। তো দিল্লি এভাবে হলো। কাজেই জিনাত মাহাল এবং আহসানুল্লাহ এবং বাহাদুর শাহ সব সময় ব্রিটিশদের সাথে করে গেছিলেন। মানে এখানেই তো বোঝা যায় যে এই আন্দোলন কেন সফল হয়নি। যাকে তুমি লিডার বানালে সে হচ্ছে ট্রেইটার, হ্যাঁ, তাহলে আর কিভাবে এটা সফল হবে? কারেক্ট, একদমই, সেটা তো বটেই। এবার যে প্রশ্নটাতে আসার, ব্রিটিশরা কি করছিল? ব্রিটিশরা ক্যানিং, লর্ড ক্যানিং তখন, এরা সিদ্ধান্ত নিল যে দিল্লিটা জয় করতে হবে, কারণ লখনৌতেও রয়েছে প্রবলেম, কানপুরেও প্রবলেম রয়েছে, আর দিল্লিতেও রয়েছে। প্রথমত কানপুর এবং দিল্লিটাকে আমাদের জিতলেই হবে। তো নীল বলে জেনারেল নীলকে পাঠানো হলো কানপুর করার জন্যে, সামাল দেওয়ার জন্যে। বেনারসে একটা সমস্যা হলো, বেনারসে ওই ডিসব্যান্ড করতে গেলেন সৈন্যদেরকে, শিখদেরকে উপরে গুলি চালিয়ে দিলেন উনি। শিখরা গেল খেপে, আমরা তোমাদের বাঁচাতে এসেছি, আমাদের উপরে অত্যাচার, আমাদের উপরে গুলি চালানো। সেটাকে যাই হোক বেনারসের রাজা সামাল দিলেন খানিকটা, কারণ হচ্ছে জিন্দানবাই রঞ্জিত সিংয়ের যে স্ত্রী আর কি, তার সমস্ত জুয়েলারি এবং সমস্ত কিছু এখানকার কোষাগারে রাখা ছিল। কাজে ওটাকে শিখরা বাঁচানোর জন্যে এটা লুট করতে আর দিল না, যে বিদ্রোহী সিপাহীরা এলে পরে আমাদেরকে বাঁচাতে হবে এখানকার কোষাগারটা, কারণ এখানে আমাদের নিজস্ব জিনিসপত্র রয়েছে। কিন্তু এই নীল যখন ধীরে ধীরে যাচ্ছেন ওদিকে, এলাহাবাদেও মিউটিনি হয়েছে, হ্যাঁ, এবং সেখানে ওই ফ্ল্যাগটা গোড়ানো হয়েছে। তো কিন্তু নীল যখন যাচ্ছেন ধীরে ধীরে কানপুরের দিকে, আগেই বললাম অকথ্য অত্যাচার হচ্ছে আর কি, অকথ্য অত্যাচার হচ্ছে, সেটা মানে বর্ণনাতীত, যেটার ব্যাপারে ব্রিটিশরা কম লিখেছেন। ব্রিটিশরা 1858 পরে প্রচুর লিখেছেন ভারতীয়রা কত অত্যাচার করেছে তাই নিয়ে, কিন্তু ব্রিটিশরা যে কি অত্যাচার করেছেন সেটা খুব কম লোক লিখেছেন। কিন্তু পরে এই রমেশচন্দ্র মজুমদার এবং অন্যান্য এরা বের করেছেন যে ওদের জার্নালে কি আছে দেখি তো। তারা লিখেছেন যে আমরা প্রতিদিন বেরোতাম, প্রচুর মানুষকে মারতাম, 2-3টে গ্রাম জ্বালিয়ে দিয়ে চলে আসতাম, আমাদের বেশ ভালো লাগতো। একটা মানে কে বেশি মারতে পারে টাইপের। বললাম যে যখন মানুষের ওই পার্টিশনের সময় যেমন আমরা আলোচনা করেছিলাম যে একটা ওরকম জায়গায় চলে গেলে পরে তুমি কত মারতে পারো আর আমি কত মারতে পারি, তাহলে যেই ইতিহাসটা তৈরি হয় সেটা খুব ঐতিহ্যশালী এবং গৌরবময় ইতিহাস নয়, একদমই নয়। আরেকটা জিনিস আছে, সেটা হলো মানুষ যদি এরকম মানে নৃশংসতা যদি মানুষের উপর একবার ভর করে, এটা কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু খুব ছোঁয়াচে। একদমই তাই, একদমই তাই। তো এবার কানপুর নানা সাহেবের ব্যাপারটা করে নিই আমরা। হেনরি হ্যাভলক ইনি জুলাইয়ের 7 তারিখে ইনি রওনা দিলেন কানপুরের দিকে। নানা সাহেব তখন পেশোয়া হয়ে নিশ্চিন্ত হয়ে বসেছেন, মানে সুরাপান চলছে, মানে দারুণ আমোদ প্রমোদ চলছে বিথুরের প্যালেসে। একদম শেষ মুহূর্তে 15ই জুলাই যখন পৌঁছে গেছেন তখন উনি জানতে পারলেন যে এরকম একটা অ্যাটাক হচ্ছে। এর সৈন্য সামন্তরা একটা অ্যাডভান্টেজেস পজিশনে ছিল। পাণ্ডু নদী বলে একটা নদী ছিল, তার উপরে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা দিয়েই আসতে হবে। এলাহাবাদের দিক থেকে যদি আসো তুমি কানপুরে পৌঁছতে গেলে ওই ব্রিজটা ক্রস করতে হবে। তো তোমার যদি কানপুরকে নিশ্চিন্ত রাখতে হয়, কী করবে তুমি? ব্রিজটাকে তো প্রথমে সিকিওর করবে এবং ভেঙেই ফেলবে হয়তো। এরা এসব কিছু করেনি। ব্রিটিশরা এসে হেনরি হ্যাভলক উনি এসে ওই ব্রিজ ক্রস করে এর যে সামনের ফোর্স তাদেরকে হারিয়ে টারিয়ে এবার এরা কানপুর ঢুকে যাবে, এরকম একটা পজিশনে। তখন ঘটে ওই ঘটনাটা, বিবিঘরের ঘটনা।
বিবি ঘরে প্রায় 127 জন মহিলা এবং অনেক শিশু এরা ছিলেন। ওই বলেছিলাম প্রথম যখন আক্রমণ হয় তখন বাঁচানোর জন্য ওখানে রেখে দেওয়া হয়েছিল। এরা আছেন ওখানে, এবং নানা সাহেব যখন পাওয়ারে এলেন তখন ওই ছোট্ট জায়গাটার মধ্যে উনি তখন এদেরকে দিয়ে নিজের কাজকর্ম করাতেন, এই মহিলাদের দিয়ে, এই শিশুদের দিয়ে। মেরে ফেলেননি, কিন্তু এই যখন শোনা গেল যে হেনরি হ্যাভলক এসে আমাদের আক্রমণ করবে, নানা সাহেব নিজে অর্ডার দিলে যে এদেরকে সবাইকে মেরে ফেলো। পুরুষদেরকে তো বাইরে বের করে মেরে ফেলালো, মহিলারা ভেতরে, মহিলারা এবং শিশুরা বন্ধ করে দিয়েছেন দরজা। গুলি করছে লোকজন, গুলিতে সবাই মারা যাচ্ছে না। তখন তো কসাইদেরকে ডেকে আনা হলো। তো কসাইরা গেলেন এবং গিয়ে কচুকাটা করলেন। কসাইদের দিয়ে মারানো হলো? হ্যাঁ, এটা জুলাই 15, 1857 ঘটনা, বিবি ঘরের ঘটনা। মানে ব্ল্যাক হোল ট্র্যাজেডির কথা বলি আমরা, এর থেকে তার সাংঘাতিক। কচুকাটা করা হলো, পরের দিন সকালে তাদেরকে বের করা হলো, বের করে সামনে একটা কুয়ো ছিল তার মধ্যে ফেলে দেওয়া হলো সেই সমস্ত বডিগুলো। তার মধ্যে প্রচুর ছিলেন যে সবাই মারা যাননি, বেশ কিছু শিশু ছিল যারা পুরোপুরি জীবিত ছিল, যারা উন্ডেডও নয়। তাদের সবাইকে একসাথে কুয়োতে ফেলে মেরে ফেলা হলো, মানে কুয়োতে ফেলে দেওয়া হলো, আর লাভ নেই। এটা হচ্ছে বিবি ঘরের ঘটনা। এই আমরা মানে দেখ, আমাদের ইতিহাসে ঠিক আছে আমাদেরই তো ঐতিহ্য, কিন্তু কাকে আমরা হিরো বানাবো এটাও বোধহয় ভাবার সময় এসছে। তো এটার পরে নানা সাহেব আবার এক করতে গেলেন, হেনরি হ্যাভলক সাংঘাতিকভাবে তাকে হারিয়ে দিলেন। নানা সাহেব এবার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে একটা ভালো লড়াই হয়েছিল, নানা সাহেবের ফোর্স এবং নানা সাহেব নিজে অনেক বীরত্ব দেখিয়েছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু হেরে যান। তাতিয়া টোপিকে বলেন তুমি চলে যাও কালপি, গোয়ালিয়রের দিকে যাও, রায় সাহেব ওই ওনার ভাইপো, তার সাথে যোগ দিয়ে ওদিকটা তুমি লড়াই করো। তাতিয়া টোপি চলে যান ওখানে, পরে আবার ফিরেও আসেন, কিন্তু জিততে পারেননি আর কি। এই হলো আমাদের এর গল্প, তাতিয়া টোপি এবং নানা সাহেবের গল্প। তাতিয়া টোপের আরও পরে গল্প আছে, ওই গোয়ালিয়রের ওখানকার গল্প, যেখানে তাতিয়া টোপি ঝাঁসি রানী লক্ষ্মীবাই লড়াই একসাথে করছে। হ্যাঁ একদম। কিন্তু এ হচ্ছে কানপুর গেল, নানা সাহেব চলে গেলেন, পালিয়ে গেলেন। নানা সাহেব যাওয়ার সময় বললেন আমি সুইসাইড করবো, করে আমার ফ্যামিলিকে নিয়ে আমি চলে যাবো বলে অন্যদিকে চলে গেলেন। আসলে যাননি, অনেক পরে উনি আবার বারবার চেষ্টা করেছেন আসার, শেষ দিকে গিয়ে উনি নেপালে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারপর আবার ফিরে আসেন আওয়াধে, যখন আবার দেখি তো জেতা যায় কিনা, তখন ওনাকে অ্যারেস্ট করা হয়। আর তাতিয়া টোপি তো মধ্য ভারতেই ছিলেন। দিল্লি তো এরকম একটা অবস্থা, পুরো দিল্লি দেখ, দিল্লি সে সময় শহরটা কিন্তু এখন আমরা যেমন দেখি। আচ্ছা, দিল্লি বলার আগে একটা জিনিস আমার হঠাৎ করে মাথায় এলো, অনেকেই বলবেন আমাদের যে বাংলা নিয়ে কোনো কথা বলছি না কেন। কারেক্ট, হ্যাঁ, বাংলায় কিচ্ছু হচ্ছিল কিনা হচ্ছিল না, ব্যারাকপুরে শুরু হয়েছে। হ্যাঁ, সিপাহীরা কোনোদিনও বাংলায় আসেনি, এবং বাংলার থেকে আর কোনো সিভিলিয়ান বা কেউ কোনো বিদ্রোহ করেনি। বাংলার অ্যাকচুয়ালি বাংলাতে এই আন্দোলনটা হয়ইনি। শুরুটা শুধু বাংলা থেকে, স্ফুলিঙ্গটা বাংলা থেকে ছিল, তারপরে বাংলা কিন্তু কোনো পার্টিসিপেট করেনি। ইনফ্যাক্ট বাংলায় যে বাঙালি মানে ভারতীয়রা ছিলেন, তারাও এটাকে খুব সুনজরে দেখেননি, এটা বোঝা যায়। এই সুনজরে দেখা এবং এটা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্ট, এই কথাটা অনেক পরে এসছে। ওই বললাম সাভারকারের সময় থেকে, রাইট। তো এটা যদি আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের প্রথম গল্প হয়ও, তাহলেও ভাবতে হবে যে এইভাবে যদি স্বাধীনতা এসে থাকতো, তাহলে সেটা কীরকম স্বাধীনতা হতো আর কীরকম ভারত হতো। হ্যাঁ, কারণ এটা তো ম্যাসাকারের একটা ইতিহাস, এখন অবধি তো তাই দেখা যাচ্ছে। দিল্লিতে এবার দিল্লি কিন্তু খুব সাংঘাতিক শহর, কতবার লুট হয়েছে ভারত, বারবার লুট হয়েছে। এবং দিল্লি তখন মানে একটা ওয়ার্ল্ড সিটি, কিন্তু চারদিকে ওয়াল ছিল, 24 ফুট উঁচু ওয়াল ছিল পুরো দিল্লির, 7 মাইল লম্বা। আচ্ছা, লম্বা পরীক্ষা ছিল তার চারদিকে। যেহেতু ওটাতেই সবচেয়ে বেশি আক্রমণ হয় বা আক্রমণ হয়ে এসছে, সেজন্য ওই সেফটির জন্য ওই দেওয়ালটা তৈরি করা। এবং ইউরোপ মানে ব্রিটিশরা ওই ওয়াল টলগুলোকে আবার কতদিন আগেই ঠিকঠাক করে দিয়েছেন, যাতে দিল্লিটা সুরক্ষিত থাকে। তো সেনারা ওখানে আছেন, সেনাদের প্রবলেমটা কি, সেনাদের কোনো লিডার নেই। হ্যাঁ, লিডার না থাকলে সেনারা তো কোনো কার্যকর মানে শুধু কী করবে। আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, এই ক্যানিং ইত্যাদি এরা বললেন যে তাহলে দুদিক থেকে আক্রমণ করতে হবে। কানপুরের এখান থেকে ফোর্স যাও, এটা একদিকের, আর পাঞ্জাব থেকে আসো, এই দুদিকের ফোর্স এক হয়ে দিল্লিকে ক্যাপচার করো, রিক্যাপচার করো, পুনর্দখল করো।
দিল্লিতে চিরকাল আক্রমণটা হয়েছে কার্নাল দিল্লির যে রাস্তা সেই রাস্তা দিয়ে, একটা সরু রাস্তা, কিন্তু ওই রাস্তাটা যে ব্লক করে দিতে পারবে সেই দিল্লির ইনভেশন আটকাতে পারবে। চিরকাল ওই দিক দিয়েই সমস্ত আক্রমণ হয়েছে দিল্লিতে। সৈন্যরা ওই রাস্তাটাই খোলা রেখে দিলেন। আচ্ছা, কারণ লিডারশিপ নেই, স্ট্র্যাটেজিক্যালি যে একটা যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধ তো শুধুমাত্র বন্দুক ছুড়লাম গুলি লাগলো এটা তো যুদ্ধ না না, একেবারেই নয়। যুদ্ধটা একটা প্রচণ্ড পরিকল্পনার বিষয়। সেই পরিকল্পনা করার তো কোনো লিডারশিপ নেই। বাহাদুর শাহ নিজেরও কোনো ক্ষমতা নেই, বখত খানও সেরকম বড় লিডার নন, আর সৈন্যরা সবার কথা মানছেও না। কারণ এই দিল্লির বিদ্রোহী সেনা, মিরাটের বিদ্রোহী সেনা, বাকিরা যারা এসছে তাদের নিজেদের মধ্যেই কোন্দল লেগে রয়েছে, কে কত লুট করবে, লুটের ভাগ খেয়ে নেবে, নিয়ে কোন্দল হয়েছে প্রচুর। তো এবার ব্রিটিশরা ওদিক দিয়ে ঢুকে গেলেন, নিকলসন এলেন, ইত্যাদিরা এলেন। অগস্টে থেকে শুরু হলো এবং 20 সেপ্টেম্বর মানে প্রচুর লড়াই হয়েছে। সেই লড়াইয়ের ডিটেলসে আর যাচ্ছি না। বারবার সেনারা মানে ঘিরে ফেললেন আর কি ব্রিটিশ ফোর্স, মূলত শিখ এবং গুর্খা। কারণ গুর্খা ইন দ্য সেন্স লর্ড ক্যানিং জং বাহাদুর নেপালের, তাকে তখন রিকোয়েস্ট করলেন যে আপনিও গুর্খা সৈন্য নিয়ে আমাদেরকে হেল্প করতে আসুন। আচ্ছা, জং বাহাদুরও এসেছিলেন গুর্খা সৈন্য। তো গুর্খারা, শিখরা এরা মিলে দিল্লিতে ধীরে 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 দিল্লিতে ঢুকে দিল্লিটাকে পুনর্দখল করলেন সেপ্টেম্বর 22। হ্যাঁ, সেপ্টেম্বর 22 দিল্লি পুনর্দখল বা পুনরুদ্ধার হলো। বখত খান পালিয়ে গেলেন। বখত খান বাহাদুর শাহকে বললেন আপনিও চলুন, আপনাকে কিন্তু ছেড়ে দেবে না এরা। বাহাদুর শাহ, জিনাত মহল এবং বাকি কয়েকজন রাজপুত্রকে নিয়ে ওনারা চলে গেলেন হুমায়ুনের টুম্বে লুকোনোর জন্যে। হুমায়ুন টুম্বে লুকোলেন। তার পরদিন গিয়ে এরা ব্রিটিশরা ওকে ধরে নিয়ে এলো রেড ফোর্টে বন্দি অবস্থায়। এবার তার কোর্ট মার্শাল হবে, তারপরে তাকে রেঙ্গুন পাঠিয়ে দেওয়া হবে। তার পরের দিন আরও কিছু জন ছিলেন, দুজন ছেলে একজন নাতি, তাদেরকেও আনতে গেল। তারা যখন আসছেন দিল্লির লোকজন তখন প্রচুর ভিড় করে ফেলেছে চারদিকে। তো ব্রিটিশদের মনে হলো যে এই ভিড় এরা না ছিনিয়ে নেবে আমাদের থেকে, ওদেরকেই মেরে ফেলি। রাস্তা দিয়ে ওদেরকে গুলি করে মেরে ফেলেছিল তিনজন রাজপুত্রকে। এদেরকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এদেরকে রেড ফোর্টের অবধি পৌঁছতে এদেরকে ছিনিয়ে নেবে লোকজন, তার আগে এদেরকে মেরে ফেলি। এই গেল বাহাদুর শাহ চ্যাপ্টার এবং দিল্লি পুনর্দখল হয়ে গেল সেপ্টেম্বরে। এরপর এই বছরটার বোধহয় খুব গুরুত্বপূর্ণ ঘটনা কি আছে নাকি ডিরেক্ট আমরা তাতিয়া টোপি ফিরে এলেন কানপুরে। সেই লড়াই হয়ে 6 ডিসেম্বর অ্যাকচুয়ালি কানপুর পুরোপুরিভাবে মুক্ত হয়, মানে ব্রিটিশদের হাতে চলে যায়। তাহলে এর পরের মেজর ইম্পর্টেন্ট ঘটনা হলো ঝাঁসিতে অভিযান। ঝাঁসি না, আমাদের লখনৌ এখনো মুক্ত করতে পারিনি আমরা। লখনৌতে তো ওই নীল বলেছিলাম ওনার আন্ডারে হ্যাভলক জেনারেল হ্যাভলক আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু পৌঁছতে পারছে না। কারণ যেহেতু লিডারশিপ আছে হজরত মহলের, পুরো লখনৌ তো শুধু রেসিডেন্সি নয়, লখনৌ তো একটা বড় এলাকা, ওই রাস্তা দিয়ে এগোতেই পারছে না। আর কলেরা হয়ে যাচ্ছে লোকজনের, কারণ প্রচুর লোককে মেরে ফেলা হয়েছে, শরীর টরীর পড়ছে, তার থেকে অসুখ বিসুখ ছড়িয়ে পড়ছে, সৈন্যরাও মারা যাচ্ছে কলেরাতে। এসবে করে হ্যাভলক পৌঁছতেই পারলেন না লখনৌ অবধি। ফির কিছু যুদ্ধে উনি হারলেনও ওদের থেকে। যখন পিছিয়ে গেলেন তখন তাকে সাসপেন্ড করা হলো এবং আউটরাম ঘাট, সেই জেনারেল আউটরামকে দেওয়া হলো যে আপনি দায়িত্ব নিন লখনৌ পুনরুদ্ধারের। তো জেনারেল আউটরাম গিয়ে তখন আবার হ্যাভলককে সাথে নিয়ে গিয়ে লখনৌতে প্রথমে তো রেসিডেন্সি থেকে ওদেরকে বের করলেন, তারপরে 21 মার্চ অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে লখনৌ পুনর্দখল 1858 21 মার্চ। বেশ, তো এইভাবে লখনৌ পুনর্দখল হলো। এবার সেন্ট্রালে কি হলো যে তাতিয়া টোপি চলে গেলেন এর সাথে দেখা করতে, আমাদের রাও সাহেব, নানা সাহেবের ভাইপোর সাথে দেখা করতে। এবং লক্ষ্মীবাইয়ের এখানে যখন অ্যাটাক হলো, ব্রিটিশরাই অ্যাটাক করলেন, তখন লক্ষ্মীবাইও তাতিয়া টোপিকে বললেন যে আপনি আসুন আমাকে উদ্ধার করতে, আমি লড়াই করছি ব্রিটিশদের সাথে কিন্তু আমি পেরে উঠছি না। তাতিয়া টোপি এলেন, কিন্তু ওনারাও জিততে পারলেন না। জেনারেল রোজ বলে একজন ছিলেন, তিনি এই আক্রমণটা সেন্ট্রাল এশিয়ার আক্রমণ করছেন। সেন্ট্রাল এশিয়া বলছি, সরি, হ্যাঁ সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্য ভারত। তো জেনারেল রোজ পুরোপুরিভাবে এয়ারফোর্সকে হারাচ্ছেন। তো তাতিয়া টোপি এবং লক্ষ্মীবাই পালিয়ে গেলেন
নিজেদের সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন এবং যেখানেই যাচ্ছেন জেনারেল রোজের বাহিনী তাদেরকে ফলো করছে। তখন এটা বুঝতে পারছে যে কী করবো আমরা, কিছু মানে কল্পিতে পৌঁছে বুঝতে পারছেন যে আমরা তো জিততে পারবো না এইভাবে, কীভাবে করা যায়। তখন কারোর মাথায় খেলছে না, লক্ষ্মীবাইয়ের মাথায় একটা বুদ্ধি এলো যে আমরা যদি গোয়ালিয়রটা জিতে নিই তাহলে গোয়ালিয়রের সমস্ত সৈন্য আমাদের হয়ে যাবে, তাহলে পরে আমরা এদের সাথে লড়াই করতে পারি। তো এরা গেলেন এবং গোয়ালিয়রে লড়াই করতে হয়নি, গোয়ালিয়রে যাওয়ার পরেই গোয়ালিয়রের সৈন্যরা এদিকে চলে এসে এদের ফোর্স জয়েন করে এবং সিন্ধিয়াদেরকে সরিয়ে গোয়ালিয়রে রাও সাহেবের প্রতিষ্ঠা হলো। এবার হলো আর একটা মজা, নানা সাহেবকে আবার পেশোয়া ঘোষণা করে দেওয়া হলো। রাও সাহেব হচ্ছেন তার গভর্নর। তাতিয়া তোপে রাও সাহেব বিরাট খুশি, আমাদের তো জেতা হয়ে গেছে গোয়ালিয়র, আবার মারাঠা সাম্রাজ্য পুনরুদ্ধার হবে, আবার উৎসব চলছে। এদিকে যে জেনারেল রোজ আসছে ওদের দিকে এত বড় সেনা নিয়ে, কারো হুঁশ নেই। রানী লক্ষ্মীবাই বলছেন কিন্তু বারবার এদেরকে, যারে যুদ্ধ শেষ হয়নি, ওরা তো আসছে আবার, কেউ শুনছেই না, মহিলার কথা কে শুনবে, আপনাকে আমি মানে বেঁচে আছো এই অনেক বাঁচিয়ে এনেছি, মহিলার কথা শোনার তো দরকার নেই। শেষমেশ যখন জেনারেল রোজ এসে আক্রমণ করছেন গোয়ালিয়র, তখন তাতিয়া টোপের হুঁশ হলো। তাতিয়া টোপে তখন নিজের সৈন্যদের কাছে গেলেন যে চলো লড়াই করি, কেউ রাজি নয় তখন আর লড়াই করতে। তখন তাতিয়া টোপি বুঝলেন যে একমাত্র লক্ষ্মীবাই আছে যার কথা এরা শুনবে। তখন লক্ষ্মীবাই এই পুরো ফোর্সটাকে নিয়ে লড়াই করলেন এবং সে মানে দারুণ লড়াই। হ্যাঁ, ওই খুব ব্লাডি মারদানি, ও তো এই শব্দটা নিয়ে আমার শব্দ আছে, গন্ডগোল আছে, খুব ব্লাডি মারদানি কেন রে ভাই? এটা তো মানে প্যাট্রিয়ার্কিটা কোন লেভেলে এখন অবধি আমাদের মধ্যে আছে। না না, ব্রিটিশরাও কিন্তু লিখেছেন যে উনি পুরুষের মতো পোশাক পরে লড়েছেন, সেটা করেছেন, হ্যাঁ সেটা করেছিলেন, সেটা আমরা শাড়ি পরে লড়াই করেন, যে ছবিটা দেখা যায় পুরুষদের মতন পোশাক পরে নিজের ঘোড়ায় চড়ে উনি লড়াইকে সামনে থেকে, এই কিন্তু আমরা দেখছি একজন লিডার যিনি সামনে থেকে, কারণ বাহাদুর শাহ যখন লড়াই করতে ওনাকে ডাকা হয়েছে উনি কিছুটা এগিয়েছেন, কাশ্মীরি গেট অবধি পৌঁছে উনি আরেকজনকে বলছেন এই তুমি থাকো তো আমি যাই রেড ফোর্টে। তো ওনাকে বাহাদুর শাহ ড্রেস পরিয়ে রাখা হয়েছিল যাতে সৈন্যদের মনে হয় বাহাদুর শাহ যাচ্ছে আমাদের সাথে হাতিতে। কিন্তু ঝাঁসি রানী যে লড়াইটা করেছিলেন তিনি কিন্তু, লক্ষ্মীবাই যে লড়াইটা করেছিলেন সেটা কিন্তু সত্যি বীরত্বের একটা মারাত্মক বীরত্বের কাজ। পুরো বলছি যে পুরো এই 1857-এর পুরো ঘটনাতে ব্রিটিশদের জেনারেল রোজ নিজে লিখেছেন যে একমাত্র লিডার যাকে আমি সম্মান করি, কারণ শি ফট উইথ ব্রেভারি, অনেস্টি, মানে সাংঘাতিক লড়াই হয়েছিল। হেরে যান, মারাও যান, হেরে গিয়ে উনি চলে যাচ্ছিলেন, অ্যাকচুয়ালি উনি উন্ডেড হননি, ওনার ঘোড়াটা উন্ডেড হয়, ঘোড়াটা পড়ে যায়। তো যখন লক্ষ্মীবাই পড়ে যান তখন একজন সৈন্য ওকে চিনতে না পেরে ওকে মেরে ফেলে। তো লক্ষ্মীবাই বলছিলাম যে কাকে আমরা হিরো মানবো, লক্ষ্মীবাই ইজ এ হিরো, মানে হিরোইন যাই বলি আমাদের, মানে কার সামওয়ান উই শুড লুক আপ টু ইজ লক্ষ্মীবাই। এবং লক্ষ্মীবাই যে বানিয়েছিলেন, ইন্টারেস্টিংলি লক্ষ্মীবাই কিন্তু মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন লড়াই করতে, প্রচুর মহিলারা লড়াই করেছেন লক্ষ্মীবাইয়ের হয়ে। তো এটা হলো, এরপরে তো দীর্ঘ মানে চেজিংই হতে থাকে, হজরত মহল, নানা সাহেব এদেরকে পেছনে করতে 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 নেপাল অবধি চলে যান। পরে কেউ সারেন্ডার করেন, কেউ সারেন্ডার করেন না, তাতিয়া টোপিকে ধরা হয়, তাতিয়া টোপিকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, এভাবে ধীরে ধীরে ব্যাপারটা তারপরে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। এই হলো আমাদের 1857-এর। এটা হয়েছিল পুরোপুরি দমন করতে লেগেছিল 1859 গিয়ে পুরোটা দমন হয়। কারণ দিল্লি, লখনৌ, কানপুর এগুলো চলে এসেছিল 1858 দিকেই, কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়ার যে লড়াইটা এটা দীর্ঘদিন চলে, ওই মার্চের দিক থেকে শুরুই হয়। তারপরে এই বাকি যে লিডাররা ছিলেন এবং যে দীর্ঘ জায়গায় জায়গায় সমস্ত ভুইফোড়ের মতো তালুকদাররা সমস্ত নিজেদের স্বাধীনতা ঘোষণা করে ফেলেছে, এদের সবাইকে দমন করতে আরও 1 বছর লেগে গেছিল। তাহলে ওই প্রথম প্রশ্নটায় আবার ফিরে যাই, যে এটা কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধ? দেখ, আমরা যে আজকে গল্পটা করলাম তাতে 2-3টে জিনিস তো পরিষ্কার। একটা হচ্ছে এই আন্দোলনগুলো খুব লোকালাইজড, একদমই তাই, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আঞ্চলিক, খুবই আঞ্চলিক। কানপুরেরটা আঞ্চলিক, ওনাকে পেশোয়া বানানো হবে।
বাহাদুর শাহের দিল্লিটা আঞ্চলিক, দিল্লি শুধু সিজ হয়েছে, লখনৌটা আঞ্চলিক কাজে এটা সর্বভারতীয় রূপ নেই। এবং পুরো ঘটনা যদি তুই দেখিস, একদম শেষে আরা জগদীশপুর অবধি কুঁয়ার সিংয়ের, আর ওদিকে আরা জগদীশপুর থেকে শুরু করে তারপরে নেক্সট আমরা ধরতে পারি বেনারসের রাজা পুরোপুরি ব্রিটিশদের সাথে সাথ দিয়েছেন। তারপরে আমরা ধরতে পারি কানপুর, লখনৌ, কানপুর, এ দুটো দিল্লি, এবং পরবর্তী দিকে মধ্য ভারত। এছাড়া ভারতের কোথাও ছড়ায়নি, দক্ষিণে ছড়ায়নি, পূর্ব দিকে ছড়ায়নি, পাঞ্জাবের দিকে ছড়ায়নি। কাজে এটা তো সর্বভারতীয় রূপ জিওগ্রাফিক্যালি নেই, রাইট? ঠিক আছে, প্রথমত তো সেটা যে জিওগ্রাফিক্যালি এটার কোনো সর্বভারতীয় রূপ নেই। এখন অনেকেই আছেন যারা এটাকেই ভারত বলে চালানোর চেষ্টা করেন এখনও, যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্য ভারতের একটু আর একটু রাজস্থান ধরে নিলে পরে এটাই ভারত। একেবারেই তো তা নয়, একদমই নয়। ব্রিটিশদের সময় তো আরোই ছিল না। তো জিওগ্রাফিক্যালি এটা ভারতবর্ষের নয়। দ্বিতীয়ত হচ্ছে ইন্টেন্ট। কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি, কারো জবানবন্দি নেই যেখানে এটা প্রকাশ পাচ্ছে যে ভারতবর্ষের যে ভূখণ্ড সেটাকে স্বাধীন করার জন্য এই লড়াইটা লড়া হচ্ছে। জাতীয়তাবাদের কোনো উল্লেখ নেই, কোনো উল্লেখ জাতীয়তাবাদের নেই। একজন রুলার ছিলেন, তাকে পুনঃস্থাপন করা, কিন্তু তার থেকেও বড় হচ্ছে আমাদের একটা অসন্তোষ রয়েছে, সেটাকে কোনোভাবে জাস্টিফাই করে একটা আন্দোলন করা, সেটার যেন প্রশমন হয়। এটাই তো রূপ, এটাই তো ইন্টেন্ট। বাহাদুর শাহকে লিডার বলছি, বাহাদুর শাহ নিজের ইন্টেন্ট নেই, উনি বারবার লিখেছেন এটা, ওনার পরবর্তীকালে নয়, শুরুর থেকেই উনি লিখে গেছেন যে আমি এটা সমর্থন করি না। নানা সাহেবের কথা বললাম, লক্ষ্মীবাই অবস্থার পরিপ্রেক্ষিতে করেছেন, তাঁতিয়া টপি তো নানা সাহেবেরই সেনাপতি। তাহলে তুই লিডার, কুঁয়ার সিং নিজে ব্রিটিশদের সাথে ছিলেন, তাহলে তুই লিডার তো নেই। কে জিততে চাইছিল? সিভিল মানুষজন, দিল্লির মানুষজন তো প্রচণ্ডভাবে মানে ছিলেন, এদের এগেনস্টে ছিলেন, সৈন্যদের এগেনস্টে, মানে বিদ্রোহী সৈন্যদের এগেনস্টে ছিলেন। তো কাজে কোথায় আন্দোলন? বেশ, তাহলে তার থেকেও বড় কথা আরেকটা লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ভারতের স্বাধীনতা আন্দোলন কি এটা রূপরেখা হওয়া উচিত? এটা কি খুব মানে গর্ব করার মতো ইতিহাস? সেটা আমাদের কিন্তু ভাবার প্রয়োজন আছে। যে আমি সিভিলিয়ানদের মেরে দিলাম, হতেই পারে, কেউ ভাবতেই পারেন যে হ্যাঁ ওরাও মেরেছে আমরাও মেরেছি, এভাবেই জিততে হয়, তার ভাবনা। আমার তো মনে হয় যে এটা যেই ভারতকে আমি চিনি বা যেই ভারত আমি দেখতে চাই, যে দেশ আমি নিজের দেখতে চাই, সেই ভারতের ঐতিহ্য এটা হতে পারে না যে আমরা এইভাবে স্বাধীনতা এনেছিলাম। ট্রু। এবং এরপরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর একটা জিনিস ঘটে, সেটা হলো ব্রিটিশরা ভয় পায় খুব যে এই ঘটনাটা যাতে, যেটা আমরা বারবার বিভিন্ন সময় বলেছি, যে তারা কিন্তু খুবই ভয় পায় যাতে আর কখনো এই ঘটনাটা না ঘটে। এবং সেই কারণে তারা সেনাবাহিনীতে বিভিন্ন রকম পরিবর্তন আনে, যে আওয়াজের থেকে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়। মূলত ওই পাঠান, পাঞ্জাবি, মুসলিম, শিখ, গোর্খা এরাই মূলত বারবার রিক্রুট হতে থাকে, এবং সেইভাবেই, এবং রাজপুত, কারণ রাজপুতরাও একেবারেই সাপোর্ট করেনি। কোনো রাজপুতানার পুরো পার্টটা বারবার লিখেছেন, বাহাদুর শাহ লিখেছেন, এই লক্ষ্মীবাই, তাঁতিয়া টপি, এরাও বারবার যোধপুর, জয়পুর, এই পুরো যে রাজপুতানার বিভিন্ন স্টেটকে বারবার লিখেছিলেন যে তোমরা সাপোর্ট করবে কিনা, কোনো উত্তর আসেনি। তো এরা একেবারেই সাপোর্ট করেনি। এদেরকেই বারবার করে সেনাবাহিনীতে রিক্রুট করা, যেটা এখনও রয়েছে। গোর্খা রেজিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট একটা ইম্পর্টেন্ট রেজিমেন্ট এখনও আছে। সেটা একটা জিনিস করা হয়, এবং ওই জুজুটা প্রচণ্ড ভয় পেতেন। হ্যাঁ, ওরা খুবই ভয় পেতেন। এবং আরেকটা এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এবং শেষ প্রশ্ন দিয়ে আজকে এখানে যদি শেষ করা যায়, যে মিউটিনি আরেকবারও হয়েছে ভারতে, সেটা হলো নৌবিদ্রোহ, নেভাল মিউটিনি। সেটার উপর কি এই সিপাহী বিদ্রোহের কোনো প্রভাব ছিল, বা আইএনের উপর, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইএনের উপর কি সিপাহী বিদ্রোহের কোনো প্রভাব ছিল? এই কিছু কিছু নেতা এদের মধ্যে, যেমন লক্ষ্মীবাই, এরা তো বিভিন্নভাবে উৎসাহিত করেছেন এবং উদ্দীপিত করেছেন ভারতীয়দেরকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লক্ষ্মীবাই রেজিমেন্ট ছিলই ইনফ্যাক্ট আমাদের এতে কি বলে তোর আইএনের মধ্যে, তো সেটা নিশ্চয়ই আছে।
মিউটিনি যেটা পরেরটা বললি সেটা কিন্তু শুধুমাত্র আইনের জন্য হয়েছিল, এটা বললে পরে একটু অত্যুক্তি করা হয়। অনুজ যদিও এই চেয়ারে বসেই বলে গেছে এই কথাটা। কারণ হ্যাঁ অবশ্যই আইনের লোকজনকে নিয়ে আসা এবং দিল্লিতে ট্রায়াল দেওয়া, নেতাজির গল্প, এটার একটা বড় ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু 100% শুধু এটার জন্য মিউটিনি হয়নি। তার পেছনে আরেকটা কারণ ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে ফিরে এসেছিলেন সমস্ত সৈন্যরা, তাদেরকে এবার ডিসব্যান্ড করা হচ্ছিল, কারণ অত সৈন্য তো প্রয়োজন নেই। ডিসব্যান্ড যখন করা হচ্ছিল তখন একটা অসন্তোষ দেখা দেয়, কারণ তাদেরকে পেনশন দেওয়া হবে কি হবে না ইত্যাদি, কাকে ডিসব্যান্ড করা হবে কাকে রেখে দেওয়া হবে, এই নিয়ে একটা অসন্তোষ ছিল, যেটাও কিন্তু একটা বড় কারণ, প্রায় বোধহয় 50-50 কারণ এটা। তো অবশ্যই এটা একটা ছিল। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ভূমিকাটা ছিল সেটা বিদ্রোহ যারা করেছিলেন, মিউটিনি যারা করেছিলেন 1947-এ 46-এ, তাদের কম, ব্রিটিশদের বেশি। ঠিক, একদমই। ব্রিটিশরা যখন দেখলো আবার একটা মিউটিনি, তখন তারা কিন্তু আবার 1857-এর ভয়টা পেল, যে কারণে ওই অ্যাটলির ওখানে গিয়ে ওয়েভেল বললেন যে আর ভারতবর্ষকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা 1857 ওরা ভয় পাচ্ছিলেন শুধুমাত্র সৈন্যরা বিদ্রোহ করবে, আমাদের সৈন্য কম, ওদের দিয়েই সংসার, ওদের দিয়েই দেশ চালাতে হবে, শুধু এটার জন্য নয় কিন্তু, কারণ সৈন্যরা যেটা করেছিলেন 1857-এ, যে গল্পগুলো আজকে হলো সেগুলো তো খুব নৃশংস, এবং সেটা যদি রিপিট হয় তাহলে আবার আমাদের এতগুলো লোক, এই কারণে এই 1947-এ যখন পার্টিশনের গল্পে আমরা খানিকটা বলেছি, 47-এ যত ব্রিটিশ সৈন্য ছিল তারা পার্টিশনের এদেরকে সামাল দেওয়ার জন্য কোথাও যায়নি, তারা পুরোপুরিভাবে নিযুক্ত ছিল যারা ব্রিটিশ ফ্যামিলিগুলো ছিল তাদেরকে রক্ষা করার জন্য। ঠিক, একদমই। কারণ ব্রিটিশ ফ্যামিলিদের রক্ষা করতে আমরা 1857-এ পারিনি, এবার আমাদের ব্রিটিশ ফ্যামিলিদেরকে রক্ষা করতেই হবে যেন তেন প্রকারে। কাজে পুরো ইন্ডিয়ান আর্মি was put in the duty of saving the Europeans and the Britishes in India. সেটা 1857-এ যদি এই ঘটনাটা না ঘটে তাহলে পরে হয়তো পার্টিশনের সময় এত বড় ম্যাসাকারটাও হয় না, কারণ ইন্ডিয়ান আর্মি তখন অ্যাকচুয়ালি ওদেরকে সাপোর্ট করা শুরু করে, অ্যাকচুয়ালি ওই পার্টিশনের প্রসেসটাকে হয়তো ম্যানেজ করতে পারতো, কিন্তু 1857-এর ঘটনাটা এত দাগ ছিল ওদের মাথায় যে সেটা না। তবে হ্যাঁ, আমরা পার্টিশনের কথাই বলেছি যে ওরা প্রধানত অ্যাডমিনিস্ট্রেশন এতটা খারাপ হয়ে যাওয়ার কারণ হলো যে মেজর যে সৈন্য তারা ব্রিটিশ ফ্যামিলিকে রক্ষা করতে ব্যস্ত। কেন করছিল তার কারণটা হলো এটাই, তারা শুধুমাত্র কারণ এটাই। তবে হ্যাঁ 1857-এর এই ঘটনাটা না ঘটলে পরে ওই সিপাহী যারা বিদ্রোহ করে, নৌ বিদ্রোহ ইত্যাদি যখন হয় 46-এ, সেটাতে এতটা ভয়ও কিন্তু ব্রিটিশরা পেতেন না, হয়তো ভারতের স্বাধীনতা আসতো না, অত তাড়াতাড়ি আসতো না। থার্ড একটা বলছি, সেটা হচ্ছে যে মিউটিনি is not something that any army should ever idolize. কোনো দেশের কোনো মানুষের বা কোনো দেশেরই বলবো, দেশ এবং দেশের মানুষের কোনো মিউটিনিকে, সিপাহী বিদ্রোহকে আইডলাইজ করা উচিত নয়, কারণ একজন সৈন্য is ultimately someone with a gun and is trained to kill. একজন সৈন্যকে তো ট্রেন করা হচ্ছে মানুষ মারার জন্যে, কাকে মারবে, কেন মারবে, কখন মারবে, এই জিনিসটা পুরোপুরিভাবে নির্ভর করে যে সৈন্যটা কতটা প্রফেশনাল সৈন্য, যেটা ভারতবর্ষের সৈন্যর ক্ষেত্রে এখন আমরা নিশ্চিন্ত হতে পেরেছি যে প্রফেশনাল ফোর্স কীভাবে, কারণ তাদের মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে, ডিসিপ্লিন, এই কারণেই এত ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন রয়েছে তাদের মধ্যে, ওই স্ট্রাকচারটা খুব স্ট্রং। মিউটিনি ওই স্ট্রাকচারটা ভেঙে গেছে, ঠিক। তখন যদি স্ট্রাকচারটা যদি ভেঙে যায় তাহলে একজন সৈন্য, আ ট্রেইনড পারসন টু কিল হিউম্যান বিংস ইজ উইথ আ গান, কাজে ওটাকে আইডলাইজ করার কোনো জায়গা নেই। বেশ, হ্যাঁ, একটা ইতিহাস কোথাও না কোথাও আমাদেরকে কিছু একটা উত্তরাধিকার দিয়ে যায়। আজকের দিনেও দাঁড়িয়ে আমরা সিপাহী বিদ্রোহের কথা বলছি বা সিপাহী বিদ্রোহের কথা পড়েছি বা এখনও পড়ছে, যারা পড়ছে সিপাহী বিদ্রোহ খুবই একটা ইম্পর্ট্যান্ট ঘটনা হিসেবে পড়ছে, বাট খুব ডিটেলে আমরা পড়ি না বা খুব ডিটেলে আমাদেরকে পড়ানো হয় না। এটার কারণ বোধহয় প্রাথমিকভাবে একটা মানুষ যখন নিজেকে তৈরি করছে সেখানে ইতিহাসের বেসিকটা সে জানলো, এবং তারপর তার যদি ইতিহাস এক্সপ্লোর করতে ইচ্ছা হয় সে জানতে পারে আরও ডিটেলে, আরও কিছু মানুষের কথা অবশ্যই জানা উচিত। যেমন লক্ষ্মীবাঈ, রানী লক্ষ্মীবাঈ, এর বীরত্বের ইতিহাস নিয়ে কোনো দ্বিমত হবে না, এবং এই বীরত্ব খুব
খুবই একটা বিরল কৃতিত্বের মধ্যে পড়ে। দেখ কি মানে তুই তোকে কথা একটু কাটছি, কি ইন্টারেস্টিং, ভারতবর্ষের সৈন্যরা যখন সবচেয়ে বেশি বীরত্ব দেখালো এত বড় একটা ঘটনায়, সেটি একটি মহিলা। এবং এখনো পর্যন্ত আমরা এই দেশে এই নিয়ে চর্চা করে চলেছি কি মহিলারা যুদ্ধের ক্ষেত্রে পাঠানো যাবে কি যাবে না আর্মিতে। এবং বেশিরভাগ ম্যাসকুলিন লোকজন এটা মনে করেন যে না না মহিলারা যুদ্ধ পেরে উঠবে না বোধহয়। তাতিয়া টপি ছিলেন, আরও অনেকে ছিলেন, কিন্তু ব্রিটিশদের চোখে সবচেয়ে বীর কিন্তু লক্ষ্মীবাই ছিলেন। তো আজকের এপিসোডটা এই পয়েন্টেই শেষ করি যে এখন দেখা যায় সত্যি এখন অনেক মহিলা আস্তে আস্তে আর্মড ফোর্সেস এবং বিশেষ করে এয়ারফোর্সে বেশ কিছু মহিলার রিক্রুটমেন্ট দেখা যায় এবং তাদের বীরত্বের কাহিনীও শোনা যায়। হোপফুলি এই বীরত্বের কাহিনী আমরা আরও বেশি করে শুনতে পাবো, মানে যেটা আমরা পুরুষদের ক্ষেত্রে অনেক বেশি করে শোনানো হয়। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। একটা ইতিহাসের একটা পার্ট বা যেভাবে আমরা এগোচ্ছি পুরো সম্পূর্ণ সময়টা ধরার বা সম্পূর্ণ সময়টা যেভাবে ধরা হয়েছে তার একটা বেসিক বিশ্লেষণ বা ব্যাখ্যা প্রেমাশিস করার চেষ্টা করছে। আমি তাকে কিছু প্রশ্ন করে সেখান থেকে কিছু বের করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনাদের এই পুরো ব্যাপারটাই ভালো লাগছে যতটুকু আপনাদের কমেন্টে জানতে পারছি। আপনাদের এক্স্যাক্টলি কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোনো সাজেশন থাকে সেটাও দেবেন, যদিও আপনারা দেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও, সেটা কিন্তু খুব একটা ঠিক হচ্ছে না, ওটা করে ফেলুন। ওটা করাটা খুব জরুরি, কারণ সাবস্ক্রাইবার যদি বাড়ে আমরা এটার আরও একটু সাহস পাবো। এতটাই সোজা ব্যাপারটা। আর যেটা আপনাদের বলি সেটা হলো মেম্বারশিপটা আমরা এখনও অবধি মেম্বার অনলি কন্টেন্ট আমরা আনছি না, কিন্তু মেম্বারশিপটা আমরা নিতে বলি। বিকজ মেম্বারশিপ যদি আপনারা নেন তাহলে আমাদের পক্ষেই চ্যানেলটাকে সাস্টেন করা অনেক বেশি সুবিধাজনক হয়, আমাদের একটা সাপোর্ট হয়। বেশি তো নয়, মানে 59 রুপিস পার মান্থ। হোপফুলি এরকম একটা কন্টেন্টের জন্য আপনারা দিতেই পারেন। আর সুপার থ্যাঙ্কস বাটনটা আছে, অনেকেই সেটা ইউজ করেন, খুব প্রচুর ভালো ভালো কন্ট্রিবিউশন আমরা পাই এবং সেটার জন্য আর আলাদা করে থ্যাংক ইউ বলছি না, কৃতজ্ঞতাও দিচ্ছি না। ইটস লাইক ভালোবাসাই, আপনারা ভালোবাসা দিচ্ছেন, আমরাও ভালোবাসা দিচ্ছি আপনাদেরকে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।